সুপ্রিয় 47তম বিসিএস অ্যাসপিরেন্টস, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা কি শুনতে পাচ্ছেন ঠিকঠাক মতো? আচ্ছা, রাজু ভাইয়া বলেছেন শুনতে পাচ্ছেন। কেমন আছেন সবাই? আপনাদের প্রথমেই মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি এবং আপনাদের সকলকেই স্বাগত জানাই 47তম বিসিএস ইন্টেন্সিভ ব্যাচের আজকের ওরিয়েন্টেশন ক্লাসে। আশা করি সকলেই ভালো আছেন। স্টুডেন্টসরা যারা আছেন ব্যাচে অলরেডি ভর্তিকৃত বা যারা অলরেডি প্রোগ্রাম দেখছেন, তারা কে কোথা থেকে যুক্ত হলেন একটু জানালে মনে হয় ভালো হতো। যে বাংলাদেশের কতটুকু এরিয়া আমরা কভার করছি সেটা জানলে হয়তো বা একটু ভালো লাগতো আর কি। কে কোথা থেকে জয়েন হয়েছেন একটু বলবেন কি? ওকে, দেখি। মিরপুর 1 দিয়ে শুরু, সিলেট, গুড, কুষ্টিয়া, ঢাকা, মোহাম্মদপুর, নাটোর, ঝিনাইদহ, দিনাজপুর, কক্সবাজার, মিরপুর, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, গাজীপুর, হ্যাঁ সবগুলো বিভাগই মোটামুটি কভার হয়ে গিয়েছে। ময়মনসিংহটা এখনো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ময়মনসিংহটা, হ্যাঁ এই তো জামালপুর পেয়ে গিয়েছি। মোটামুটি তাহলে সবগুলো বিভাগই কভার হচ্ছে অনেকগুলো জেলা থেকে। আহ, বিজয় একাত্তর হল, ডিইউ, রিয়াজউদ্দিন ভাইয়া, ঠিক আছে, গুড। ওয়ালাইকুম আসসালাম, নাজমুন নাহার ভাইয়া। আশা করি সকলেই ভালো আছেন। আহ, তো আমি শুরুতে জাস্ট একটু আমার পরিচয়টা একটু দিয়ে নিব। আমি শানিরুল ইসলাম শাওন, সহকারী পুলিশ সুপার হিসেবে বর্তমানে কর্মরত আছি। 41তম বিসিএস ব্যাচ আমার। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি 43তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে গ্যাজেটেড। এখনো সেটার যোগদান করা হয়নি। তো আবারও একবার স্বাগত জানিয়েছি, আবারও আপনাদের স্বাগত জানাই 47তম বিসিএস এর প্রিলিমিনারি ইন্টেন্সিভ ব্যাচে। সো ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু দ্য ক্লাস অ্যান্ড আমি আশা করি ইনশাল্লাহ জার্নিটা ভালো হবে। কিউএনডে তে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, মহাখালী, ঢাকা। শারমিন ভাইয়া, এটা আপনি রেগুলার চ্যাটগুলো আপনি চ্যাট বক্সে দিলেই হবে। রেগুলার মেসেজগুলো কিউএনডে তে দেওয়ার দরকার নাই, চ্যাট বক্সে আমি দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। তো আজকে আমরা মোটামুটি ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের টুকটাক একটু বিসিএস এর ওভারঅল প্রস্তুতি সম্পর্কে বা মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানাই দিব। এবং সর্বশেষ যে আসলে সার্কুলার হয়ে গেল 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার, টোটাল বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি হয়ে গেল। সেখানে কতগুলো শূন্য পদ থাকছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করার পাশাপাশি স্পেশালি আপনাদের জেনারেল ক্যাডারগুলোর প্রত্যেকটা ক্যাডার সম্পর্কে 1-2 লাইন একটু বলার চেষ্টা করব। আর কিভাবে মোটামুটি একটু পড়াশোনা করা যায় বা টার্গেট কিভাবে একটু সেট করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের যে কোনো কারো কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্স তো ওপেন আছেই, সেখানে আপনারা কোয়েশ্চেন ড্রপ করবেন। আপনাদের কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। তো আমি আর কথা না বাড়াই, ক্লাসে প্রবেশ করি। তো 47তম বিসিএস প্রিলি ইন্টেন্সিভ ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসে স্বাগত জানাই। তো দেখেন, প্রথমেই বিসিএস এর আমরা যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস এবং যেহেতু সার্কুলার হয়ে গিয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব এবং ক্যাডারগুলো সম্পর্কে 2-1 লাইন করে বলে বলেই আমরা দেখব যে আপনাদের সার্ভিসটা কিরকম হবে না হবে, সেটা নিয়ে ওভারঅল একটা আলোচনা হয়ে যাবে। তো দেখেন, কিছুদিন পূর্বেই 47তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক, এবং সেখানে এবারের জেনারেল ক্যাডারের মোটামুটি 600 সামথিং পোস্ট ছিল। আমি একটু টোটাল সংখ্যাটা দেখতে হবে, মুখস্থ করি নাই। টোটাল 627টা শূন্য পদের জন্য আহ শূন্য পদের এগেনস্টে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখেন, আম, প্রথমত বিসিএস প্রশাসন ক্যাডারে শূন্য পদ আছে 200টি। তো একটা জিনিস খেয়াল করতে হবে, বিসিএস ইতিমধ্যে হয়তো বা আপনারা জানেন যে 26টা কিন্তু বাংলাদেশে ক্যাডার আছে। 26টা ক্যাডারের মধ্যে 14টা ক্যাডার হচ্ছে জেনারেল আর 12টা ক্যাডার হচ্ছে কিন্তু প্রফেশনাল, টেকনিক্যাল। এর মধ্যে শিক্ষা ক্যাডার আছে, ডাক্তার আছে, অন্যান্য বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট অথবা বিশেষায়িত সাবজেক্টের ক্যাডার আছে। তো প্রথমত যদি একটা প্রশ্ন করি, যেহেতু চ্যাট বক্স ওপেন আছে, আচ্ছা বলেন তো ক্যাডার শব্দটার বাংলা মানে প্রতিশব্দটা কি? ক্যাডার শব্দটা ঠিক বাংলা প্রতিশব্দটা কি বলেন তো? চ্যাট বক্সে কার জানা আছে? ক্যাডার বানানটাও কিন্তু ঠিকঠাক মতো খেয়াল রাখতে হবে, CADRE, ক্যাডার। আমি কিন্তু অনেককেই দেখি CADER এইভাবে ক্যাডার লিখে ফেলেন, যেটা কিন্তু ভুল। সো ক্যাডার বানানটা প্রথমে ফলো রাখতে হবে। যেহেতু আমরা ক্যাডার হওয়ার জন্য ইনশাল্লাহ মানে বিশেষ কাজে প্রশিক্ষণ প্রাপ্ত, ইটস আপনি যেটা বললেন যে ওয়ান টাইপ অফ ডেফিনেশন, বাট আই ওয়ান্ট টু নো দ্য এক্সাক্ট বাংলা প্রতিশব্দ। কর্মচারী বৃন্দ, ক্যাডার? নো, আমি যদি বলি আমি একজন বিসিএস ক্যাডার, তাহলে আমি কি কর্মচারী বৃন্দ হব? এটা কি বহু বচন? আমি তো এক বচন, ঠিক না?
আমি তো একজন মানুষ, তাহলে আমাকে কেন বহুবচন দিয়ে, মানে কেন আমাকে পরিচয় দিতে হবে? এটা তো হবে না। সাইফ তাহমিদ, ইয়েস। পদালি, দ্যাটস দ্য রাইট আনসার। সুতরাং আপনারা যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আমি তাদেরকে জাস্ট একটু নক করার জন্য কোয়েশ্চেনটা করলাম, যে আমরা যে ক্যাডার হব, বারবার বলতেছি যে ক্যাডার হব। রিফাত আগে বলেছেন পদালি, তারপরে সাইফ আহমেদ বলেছেন পদালি। ভেরি গুড। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সঠিক উত্তরটা দেওয়ার জন্য। তো আমরা প্রিপারেশন নিব, আমরা ক্যাডার হব ইনশাল্লাহ। তো প্রথমেই আমাদের একটু মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ক্যাডার শব্দটার বাংলা প্রতিশব্দ কি। সুতরাং যে জিনিসটা নিয়ে আপনি এখন মনে প্রাণে আগামী 1-1.5 বছর 2 বছর চেষ্টা করবেন, সেটা সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেওয়াই তো ভালো, ঠিক না? সুতরাং ক্যাডারের বানানটা ঠিকঠাক মতো দেখে নেবেন। আমি অনেককেই দেখছি জায়গাতে ভুল হয়ে যায়, তো এই হাস্যকর ভুল যেন আমরা না করি। আর হঠাৎ করে কেউ যদি বলে যে ভাই ক্যাডারের বাংলা মানেটা কি, ক্যাডার তো শুনছি যে গুন্ডা মাস্তানদের অনেক সময় ক্যাডার বলে, তোমরা যেই ক্যাডার সেটার বাংলা মিনিংটা কি, সুতরাং সেটা যেন আমরা বলতে পারি পদালি। ঠিক আছে? তো যাক, আমি আপনাদের জাস্ট একটু নক করার জন্যই বললাম। তো আমার আলোচনায় ফিরে আসি। বাংলাদেশে বর্তমানে যে সিভিল সার্ভিস আমাদের দেশে রয়েছে, সেখানে ক্যাডারকে মোট 26টা ক্যাডারে ভাগ করা হয়েছে। এক সময় সেটা 30টা পর্যন্ত সর্বোচ্চ ছিল, তারপরও ক্রমাগত কমতে কমতে সর্বশেষ 27টা ছিল। এবং 2018 সালে বিসিএস ইকোনমিক ক্যাডারকে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সঙ্গে একীভূত করে বর্তমানে 26টা ক্যাডার রয়েছে। পদানি মানে কি পদের পদের প্রধান বা এরকম কিছু, আমি এটার মিনিং নিয়ে আমি আসলে জানি না। আমি ওটার মিনিং আর জানার মানে আমার সময় হয়নি, এটা হয়তো বা আমার একটা সীমাবদ্ধতা। আপনারা জানার চেষ্টা করতে পারেন। ঠিক আছে? এটা আমার জানা নাই, লাভ ইউ ভাইয়া। তো বর্তমানে যে 26টা ক্যাডার আছে, তার মধ্যে 14টা ক্যাডার হচ্ছে জেনারেল। আমরা যে যে বিষয়েই পড়াশোনা করি না কেন, এই জেনারেল ক্যাডারগুলোর জন্য আমরা আবেদন করতে পারবো। আপনাদের যেহেতু আবেদন শুরু হয়ে যাবে, যেহেতু আপাতত সেটা 10 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, একটা কারণে পোস্টপোন করা হয়েছে সম্ভবত আবেদন ফি এর জন্য, সম্ভবত, খুব সম্ভবত। এটা শীঘ্রই ইনশাল্লাহ আবার উন্মুক্ত করে দেওয়া হবে। সুতরাং আপনারা যারা আবেদন করবেন, যারা যে কোনো বিষয়ে পড়াশোনা করেন না কেন, জেনারেল ক্যাডারভুক্ত যে 14টা ক্যাডার আছে, সেখানে 627টা শূন্য পদ আছে। এই শূন্য পদগুলোতে আবেদন করার জন্য সবাই এলিজিবল, সবাই এই পদগুলোতে আবেদন করতে পারবেন। আর তার বাইরে যে 12টা ক্যাডার আছে, টেকনিক্যাল ক্যাডার, টেকনিক্যাল এবং প্রফেশনাল, এই ক্যাডার গুলো কিন্তু সবার জন্য উন্মুক্ত না। যে যে সাবজেক্টের জন্য বিশেষায়িত, যেমন যে এমবিবিএস পাশ করেছেন অথবা বিডিএস, মানে আপনি ডাক্তার, আপনি চিকিৎসা সেবায় বিশেষায়িত, আপনি কিন্তু ওই ক্যাডারটার জন্য এলিজেবল হবেন। তার পাশাপাশি জেনারেল ক্যাডার গুলো আপনার জন্য থাকবে। যিনি মৎস্য ফিশারিজ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, তিনি কিন্তু জেনারেল ক্যাডার গুলোর জন্য আপনি আবেদন করবেন। সেই পাশাপাশি আপনি কিন্তু ফিশারিজের জন্য আবেদন করতে পারবেন। যারা আপনার যে কোনো বিশ্ব স্পেশাল কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, যেমন হতে পারে সেটা বাংলা, তাহলে আপনি জেনারেল ক্যাডারের পাশাপাশি বাংলা মানে প্রভাষক হওয়ার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। যাই হোক, এগুলো হয়তো বা আপনাদের জানা আছে, আমি জাস্ট একটু মনে করিয়ে দিলাম। এখন বিসিএস প্রশাসন ক্যাডারে দেখেন, এবার 200টা শূন্য পদে চাহিদা দেওয়া হয়েছে। তো 41তম বিসিএস এ মোটামুটি 323টা শূন্য পদ ছিল। 43তম বিসিএস এ 300 শূন্য পদ ছিল। তার পরবর্তীতেও 250 ছিল। দু একটা বিসিএস এ 250 ছিল আশেপাশে, কিন্তু এবারে একটু কম দেখা যাচ্ছে সংখ্যাটা, 200। তো এটা সম্ভবত ভবিষ্যতের প্রমোশন সংক্রান্ত জটিলতা যেন না হয়, তার দিকে লক্ষ্য রেখে প্রশাসন ক্যাডারে এবার 200টাই শূন্য পদের জন্য চাহিদা দেওয়া হয়েছে। তো বিসিএস প্রশাসন ক্যাডারের যদি সুবিধা নিয়ে বলি, যে এখানে আপনার সচিবালয়ে হচ্ছে বাংলাদেশের, আমরা বলবো যে মোটামুটি সব ধরনের কাজের, প্রশাসনিক কাজের, ধরেন একবারে কেন্দ্রস্থল বলতে পারেন। তো সেই সচিবালয়ে কাজ করার সুযোগটা আপনার হয়ে যাবে প্রশাসন ক্যাডারে যদি আপনি সুপারিশপ্রাপ্ত হন বা পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত হন। এখানে আপনার কাজের বৈচিত্র্য অনেক, আপনি একেবারে সব ধরনের কাজ করতে পারবেন। সো এই ক্যাডারের সুবিধাগুলো হচ্ছে কি, আপনার সব ধরনের কাজের সুযোগ সুবিধা থাকে, আপনার সোশ্যাল মানুষজনের সঙ্গে মেশার সুযোগ থাকবে অনেক বেশি, সোশ্যাল এক্সপোজার অনেক। ম্যাজিস্ট্রেট কথাটা দেখেন সবাই কিন্তু জানে, গ্রাম বাংলায় অনেকেই জানে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট এরকম। সো আপনার বেশ পজিটিভ একটা ইমেজ তৈরি করার একটা সুযোগ থাকে। আর তার পাশাপাশি আপনার বৈধ বেতন ভাতাদির পাশাপাশি বিভিন্ন ধরনের ট্রেনিং, মোবাইল কোর্ট, এগুলো পরিচালনার মাধ্যমে বৈধ বেশ কিছু ইনকামও আপনার থাকবে। আর বিভিন্ন ধরনের দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রণয়নে, সেটা যে আসলে একটা জিনিসকে সেটাকে ভেরিফাই করা, সেটার সম্ভাব্যতা যাচাই করা, এই কাজগুলো কিন্তু আপনার প্রশাসন ক্যাডারের যে উচ্চ পর্যায়ের যে কর্মকর্তারা আছেন তারাই কিন্তু করেন। তো এই ক্যাডারের কাজের কিছু সমস্যা আছে, যেমন যেহেতু আপনি সহকারী কমিশনার পদে যখন মানে কাজ শুরু করবেন, বিভিন্ন ডেস্ক নিয়ে কাজ করতে হবে, ফিল্ড লেভেলে যখন কাজ করতে হবে, যখন আপনার 3 বছর কাজ, আপনার চাকরির বয়স 3 বছর হয়ে গেলে আপনাকে সহকারী কমিশনার ভূমি হিসাবে কোনো উপজেলায় পদায়ন করা হবে। চাকরি 6 বছর হয়ে গেলে
আপনি খুব সম্ভবত ইওনো হিসাবে কর্মরত হবেন, ইনশাল্লাহ ইওনো হবেন। ইওনো হবেন, যে কোনো একটা উপজেলার প্রধান হিসেবে আপনার দায়িত্ব পালন করতে হবে, আপনাকে ডিসি হওয়া লাগতে পারে। সো এসব ক্ষেত্রে কিন্তু বেশ রাজনৈতিক চাপ থাকতে পারে বা সোশ্যাল কনফ্লিক্টের ভিতর দিয়ে যাওয়া লাগতে পারে। আর তাছাড়া এই প্রশাসন ক্যাডার এই যে চাকরিগুলো আছে সেগুলো মোটামুটি 24/7 বলা যায়। সো কেউ যদি নির্বিঘ্নে আপনার মানে চাকরি জীবন পার করতে চান, যে হ্যাঁ আমি রেগুলার অফিস করব, অফিসের বাইরে এসে সংসারকে সময় দিব, ছুটির দিন একটু রেস্ট করব, তাহলে কিন্তু তাদের জন্য প্রশাসন কিন্তু সঠিক পছন্দ হবে না। কারণ এখানে আপনার কর্মস্থল লিভ করতে পারবেন না উইদাউট এনি পারমিশন, ছুটি ছাড়া প্রথম দিকে খুবই একটু সমস্যা থাকে কারণ কাজের চাপ বেশি। সো মোটামুটি 24/7 আপনাকে কাজ করতে হবে। আর 24/7 আপনাকে মোটামুটি কাজ করতে হবে, ছুটি ছাটা নিয়ে একটু সমস্যা আছে, তাছাড়া কাজের চাপ প্রথম দিকে বেশ বেশি থাকে। তো যারা ফিল্ড লেভেলে কাজ করতে চান না বা ছুটি ছাটা ভোগ করতে চান তাদের জন্য প্রশাসন ক্যাডার নয়। আর তাছাড়া যারা সক্রিয়ভাবে সকল সিদ্ধান্ত প্রণয়নে এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য ফিল্ড লেভেল প্লাস ডেস্ক জব সবই চান, তার জন্য প্রশাসন ক্যাডার খুবই বৈচিত্র্যময়। এবং এই জায়গা থেকে যখন আপনি উপসচিব হয়ে যাবেন তখন মানে বর্তমান নিয়ম অনুযায়ী আপনি 12 বছর 12 বছর চাকরি করলে ডিসি অর্জন যোগ্যতা অর্জন করবেন। যাই হোক, যখন উপসচিব পদে আপনি প্রমোশন পাবেন তখন আপনার গাড়ি কেনার জন্য বিনা সুদে 30 লক্ষ টাকা ঋণ নেওয়ার একটা সুবিধা শুধুমাত্র প্রশাসন ক্যাডারে থাকে, উপসচিবদের জন্যই থাকে। এবং এই গাড়ি কেনার পরবর্তীতে প্রতি মাসে মেইনটেনেন্স কস্ট হিসাবে 50,000 টাকা ভাতাও এক্সট্রা পাওয়া যায়। সো এগুলি খুবই ভালো সুন্দর সুযোগ, তবে সেটার বিনিময়ে কিছু ত্যাগও আপনাকে স্বীকার করতে হবে। সো বুঝে শুনে। 2 নম্বরে যদি আমি আসি, বিসিএস পররাষ্ট্র ক্যাডার নিয়ে যদি বলি, এটাই মোটামুটি ধরা যায় বাংলাদেশের একমাত্র মানে কি বলবো ক্যাডার সার্ভিস যেখানে আপনি দেশের ইনকামের পাশাপাশি বাইরে থেকে ইনকাম করতে পারবেন। সো এখানে পররাষ্ট্র ক্যাডারে আপনাকে যে ওইরকম ভাবে চাপে থাকতে হবে তা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার পোস্টিং গুলো দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে মিশনে হয়ে যাবে। সো সেই সব জায়গাগুলোতে আপনি দেশের ইনকামের পাশাপাশি ইউএসডি তে ইনকাম করার সুযোগ সুবিধা থাকে, ফ্যামিলি নিয়ে বিদেশে খুব ভালো লাইফ আপনার লিড করার সুবিধা থাকে, দেশ থেকে দেশান্তরে যেতে পারবেন। আর কূটনৈতিক পাসপোর্ট যেটা আছে, লাল পাসপোর্ট যেটা আছে আপনার স্পাউস সহ, সেই সুযোগ সুবিধা খুব মানে লোভ লাগানোর মতো সুবিধা তো আছেই। তো পররাষ্ট্র ক্যাডারের সমস্যা হচ্ছে কি আপনার দেশের বাইরে বাইরে কাটানো লাগবে বেশি, আত্মীয় স্বজন পরিবারের প্রিয়জনদের সাথে হয়তোবা আপনার দেখা সাক্ষাৎ হবে কম। চাইলেই আপনি কোন একটা ইমার্জেন্সিতে দেশে আসতে যাবেন সেরকম সুযোগ সুবিধা কিন্তু পাবেন না। তো পররাষ্ট্র ক্যাডারেও বৈধ ইনকামের সুবিধা অনেক বেশি, কিন্তু কিছু লিমিটেশনস এই কারণে থেকে যায় দেশের বাইরে পদায়ন হয় বলে। বিশেষ পুলিশ ক্যাডারে যদি আসি, পুলিশ ক্যাডারেও কিছু খুবই ইউনিক সুবিধা আছে। যেমন আপনার বিশেষ পুলিশ ক্যাডারে যখন আপনি ঢোকার পরে বুনিয়াদী প্রশিক্ষণ এবং সারদাতে মৌলিক প্রশিক্ষণ যখন শেষ করবেন তখন পদায়ন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে বডিগার্ড দিয়ে দেওয়া হবে, মানে ওয়ার্ডারলি যেটাকে বলে। বডিগার্ড পাবেন। আপনার যখন সার্কেলে পদায়ন হবে তখন আপনার জন্য একটা ডেডিকেটেড গাড়ি থাকবে, মাসে 400 লিটার তেল থাকবে, ড্রাইভার থাকবে। আপনার অফিসের উপরেই সাধারণত এখন যে সার্কেল অফিসগুলো হচ্ছে, নিচে অফিস উপরে বাসা, বাসায় আপনার জন্য কাজের লোক বাবুর্চি সবই থাকবে। এর পাশাপাশি হচ্ছে রেশন সুবিধা পাবেন, 1 সদস্য 2 সদস্য 3 সদস্য 4 সদস্য পর্যন্ত। পুলিশ হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার জন্য, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বাবা মা এই কয়েকজনের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা এবং সকল ধরনের ওষুধ সেবা পাবেন। এবং পদায়ন হওয়ার পরে সোর্স মানি পাবেন প্রতি মাসে একটা নির্দিষ্ট হারে। স্পেশাল কোনো ইউনিটে যদি আপনার পদায়ন হয়, যেমন ডিএমপি অথবা র্যাব অথবা এসবি এরকম টাইপের স্পেশাল কোনো ব্রাঞ্চে যদি আপনার পদায়ন হয়, সেখানে আলাদা একটা ভাতার ব্যবস্থা থাকে। সো বৈধভাবে এই জায়গাতে খুব সুন্দরভাবে আপনি ইনকাম দিয়ে লাইফ লিড করে নিতে পারবেন। তবে আবারও সমস্যা আছে প্রশাসন ক্যাডারের মতো, এটাও একটা 24/7 জব। সো আপনার অফ ডে বলে তেমন কিছু থাকবে না। ঘরে ধরেন আসছেন তখনও আপনার হয়তোবা যে ওয়াকি টকি আছে, উম, ওই যেটা আছে সেটা নিয়ে, আপনার ওয়াকি টকি তো না, সে ওয়্যারলেস, ওয়্যারলেস নিয়ে ঘরে আসতে হবে, সেটা অন রাখতে হবে, যে কোনো সময় ডাক পড়তে পারে, ছুটে যেতে হবে, কিছু করার নাই। ছুটি ছাটার ব্যাপারগুলো নিয়ে খুবই সমস্যা আছে এই পুলিশে। আর তাছাড়া পুলিশের যে 1 বছর মেয়াদি যে ট্রেনিংটা আছে, সেই ট্রেনিংটা বেশ একটু আপনার উম শারীরিক সক্ষমতার পরিচয় নিবে। এবং এই সময়টা হচ্ছে আপনার ট্রেনিংটার সময় আপনাকে একটু মানে বেগ পেতে হবে। ঠিক আছে। তার পরবর্তীতে যদি আসি বিসিএস আনসার ক্যাডার, বিসিএস আনসার ক্যাডারে মোটামুটি আপনি, আপনারা কি এই আলোচনাগুলো কি আবার বোর হচ্ছেন নাকি? আমি কি এটা স্কিপ করব, নাকি সবগুলো ক্যাডার নিয়ে একটু একটু বলবো? আমি তো এক নাগারে বলেই যাচ্ছি, আপনাদের রেসপন্স নিচ্ছি না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? প্লিজ কন্টিনিউ। একজন আবার বলছে স্কিপ করলে ভালো হয়।
আচ্ছা, তাহলে বলি, একজন ভাইয়া বলছে যে স্কিপ করলে ভালো হয়। এখন ওই ভাই আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন, আমি একটু এক লাইন দুই লাইন করে বলে ফেলি, এটা জানলে হয়তো বা অন্যদের একটু ভালো হতে পারে যারা নতুন আছেন। আচ্ছা, তো বিশেষ আনসার ক্যাডারে মোটামুটি আপনি পদায়নের পরে মোটামুটি একটা মানে রাজার হালে থাকার মতো করে, যেটা বোঝায় আর কি, যে আপনি মোটামুটি একটা রাজার হালে থাকার মতো সিচুয়েশন আপনার তৈরি হয়ে যাবে। কেন? কারণ আপনি যখন এখানে মোটামুটি 1.5 বছর মেয়াদী ট্রেনিং সারার পরে যখন আপনার পদায়ন হবে, তখন মানে আপনার বডিগার্ড, আপনার সব মিলিয়ে গাড়ি, সব মিলিয়ে বেশ ভালো রকমের আপনার মানে হেল্পার থাকবে আপনার সাথে। আমার আই পাওয়ার একটা কোশ্চেন নেই মাঝখানে, তাহলে যেহেতু আই পাওয়ার নিয়ে সমস্যা এসেছে, আমার আই পাওয়ার মাইনাসে আছে। স্ফেরিক্যাল উইথ সিলিন্ড্রিক্যাল বাট 6/6 দেখি পারফেক্ট গ্লাস পরে আমি কি পুলিশ কাটারে যেতে পারবো? 6/6 থাকলেই হবে, আর কোনো সমস্যা নেই। গ্লাস পরে আপনার 6/6 থাকলেই হবে, সমস্যা নেই। আপনি কালার ব্লাইন্ড না তো? কালার ব্লাইন্ডের সমস্যা যদি না হয়ে থাকে, 6/6 থাকলে গ্লাস পরে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো ওই জায়গাতে দেখেন ট্রান্সপোর্টের সুবিধা পাবেন, আপনার ম্যান পাওয়ার খুব ভালো থাকবে, প্রথম দুইটা প্রমোশন খুবই স্মুথ, কাজের বাইরে ফ্যামিলিকে মোটামুটি সময়ও দেওয়া যাবে। কিন্তু এর পাশাপাশি আনসার ক্যাডারের সমস্যা আছে, যেটা যে আনসার ক্যাডারের ট্রেনিংটাও কিন্তু খুব কঠোর। 1.5 বছর মেয়াদে যে ট্রেনিংটা হয় গাজীপুরের শফিপুরে, সেই ট্রেনিংটা একটু কঠোর। আর উপরের দিকে প্রমোশন একটু কম, উপরের দিকে প্রমোশনটা কিন্তু একটু কম। উপরের দিকে সব আনসার ক্যাডারে, উপর দিকে সব আনসার থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। সো এগুলা কিছু সমস্যা আপনার আনসার ক্যাডারে থেকে যাচ্ছে। তাছাড়া মোটামুটি বেশ ভালো রকমের সুবিধাও কিন্তু এই ক্যাডারে আছে, ঠিক আছে। এখন বিসিএস নিরীক্ষা ও হিসাব, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট, একটা দেশের, আমাদের দেশের যাবতীয় যত অর্থ সংক্রান্ত কার্যাবলী আছে, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস। শুরুতে আপনি টাকা নিতে যাবেন, অ্যাকাউন্টস থেকে আপনার টাকা সেটা পাস হবে। আর পরবর্তীতে আপনি টাকা নিয়ে কোনো না কোনো মন্ত্রণালয়ে কোনো না কোনো প্রজেক্টে কাজে লাগিয়েছেন, সেটা পরবর্তীতে এই ক্যাডারের অডিট যে বিভাগটা আছে তারা আবার সেটা ভেরিফাই করবে যে ঠিকঠাক মতো কাজ হয়েছে কিনা, কোথাও কোনো কারচুপি হয়েছে কিনা, ঠিক আছে। সো বিসিএস নিরীক্ষা ও হিসাব, স্নাতক ও স্নাতকোত্তর দিয়ে অনেক সময় কনফিউশন হয়। আমি সদ্য স্নাতক পাশ করেছি। স্নাতকোত্তর আর স্নাতকোত্তর তো মাস্টার্স, আর স্নাতক হচ্ছে হচ্ছে অনার্স আর কি। আপনি যদি 4 বছর মেয়াদি অনার্স কোর্স করে থাকেন, আপনি এলিজিবল, আপনি আবেদন করতে পারবেন। বিসিএস এ তো আর মাস্টার্স লাগে না, স্নাতকোত্তর লাগে না, আপনি স্নাতক করলেই হয়ে যাবে। আপনার আর কনফিউশনের কিছু নাই ভাই, ঠিক আছে। তো দেখেন, অডিট এন্ড অডিট এন্ড অ্যাকাউন্টসে যেই সুবিধাগুলো আছে আমি একটু মানে প্র্যাকটিক্যালি আমি কালেক্ট করার চেষ্টা করছি। শুধুমাত্র তাত্ত্বিক কথা বলে তো হবে না, যে যে ক্যাডারে এরকম, যে এই জায়গাতে সুবিধা যেটা আছে, আপনার কাজটা হবে কি 9টা 5টা অফিসের মতো। আপনি আর নিরীক্ষা অডিটের যে মানে 3টা সার্কেলে সেটার কাজটা কিন্তু বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে মিলিটারি সেক্টরে, অডিটের কিছু ক্যাডাররা কাজ করবেন মিলিটারি সেক্টরে, তাদের আর্থিক বিষয়গুলো আপনি অডিট করবেন। সিভিল যে সেক্টরটা আছে, সিভিল সেক্টরে তাদের একটা অংশ কাজ করে। আবার রেলওয়ে যে সেক্টরটা আছে, ওই সেক্টরে কিন্তু কতিপয় কয়েকজন মানে কাজ করতে হয়। এরকম মোটামুটি 3টা সার্কেলে তাদের ভাগ করা যায়। এখানে 9টা 5টা অফিস, আপনি অফ ডে পাবেন, সকল বিল স্বচ্ছতা নিশ্চিত করেন, নির্ভেজাল কাজের মধ্যে এরকম আপনি অনেকের সাথে গুড রিলেশন তৈরি করা সম্ভব হয়, যেহেতু অডিটে সব মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে হয় তাদের। এই জায়গাতে সামরিক সার্কেলে যখন কাজ করেন, মাত্র যেটা বললাম, তখন তাদের আপনি রেশন সুবিধা পাবেন। মানে সামরিক আপনার ডিফেন্স ডিফেন্স যারা আছেন, তারা যেমন রেশন সুবিধা পায়, আপনি তেমন রেশন সুবিধা পাবেন। তাদের যে কম্বাইন্ড মিলিটারি হসপিটাল আছে, সেখানে কিন্তু আপনি চিকিৎসা সেবা নিতে পারবেন। তো এই ধরনের কিছু সুবিধা থাকে। লিয়েনে কাজ করার সুবিধা থাকে। লিয়েন তো জানেনই, যে নির্দিষ্ট একটা সময়ের জন্য অন্য কোনো অফিসে কাজ করার যে পারমিশন নেওয়া। ফরেন ট্যুর দিতে পারবেন, ডেপুটেশন অন্য জায়গায় কাজ করতে পারবেন, প্রমোশন মেরিট অনুযায়ী হয়, তার পরবর্তীতে 90% পোস্টিং হয় ঢাকাতে, এরকম কিছু সুবিধা আছে। তো অডিটের কিছু অসুবিধা আছে কিনা এখানে দেখি। অডিটের মোটামুটি আপাতত এখনো কিছু দেখতেছি না। মিশন অডিটে যখন বাংলাদেশে যে মিশনগুলো আছে, সেই মিশনগুলোতে কিন্তু আপনার অডিটের সুবিধা আছে। সো মিশনগুলোতে যখন আপনি অডিট করবেন, আপনি যে সুযোগ পাবেনই, তখন কিন্তু আপনার কমপক্ষে 2টা দেশের ট্যুর এবং বৈধ মানে ডিএ বিল হিসাবে বেশ ভালো রকমের একটা আয় করার, বৈধ আয় করার সুযোগ থাকে। তো যাক, বেশি কথা না বাড়াই। লাবিবা ভাইয়া বলছেন একটা কথা একটু বলেই ফেলি, যে ভাইয়া সিভিল সার্ভিসে যাওয়া মানে তো দেশ আর জনগণের সেবার জন্য যাওয়া, তাই নিজের অফ ডে পাওয়ার চিন্তা ভাবনা ছেড়ে যাওয়াই ভালো। কথা ঠিক, কিন্তু সবসময় তো এটা সত্যি না। কারণ আপনিও তো একজন মানুষ। আপনি যখন আপনার বাবা মাকে ছেড়ে, ধরেন কোনো কারণে আপনার যে পোস্টিং এরিয়া আছে সেখানে বাবা মাকে আনতে পারেন নাই, এখন ওই সময় আপনি ধরেন কোনো কারণে আপনার স্পাউসকে নিয়ে আসছেন, তখন আপনার আম্মা বা আব্বা খুবই অসুস্থ হয়ে গেছে, ফোনে আপনাকে ডাকতেছে যে তোমাকে আমার অনেক দেখতে ইচ্ছে করছে, ওই সময়টা আপনি কি করবেন বলেন?
সো ঠিক আছে, অবশ্যই সিভিল সার্ভিসের জন্য তো আমরাই কাজ করব, কিন্তু আসলে আমরা তো মানুষ, আমাদেরও তো পারিবারিক পরিবার থাকে, পরিবারের অনেক সময় অনেক ইমার্জেন্সি হয়। তো চাইলেও তো সবসময় পরিবারকে অ্যাভয়েড করে থাকা যায় না, ঠিক না? সো সবার বেলায় তো এটা সেম হবে না। অনেকে হয়তো বা আছে যে হ্যাঁ কোনো পিছু টান নাই, আবার অনেকের আছে যে না অনেক হোমসিক, তাদের পিছু টান থেকে যায়। সো এইটা তো সবার বেলা সেম হবে না। তো যাই হোক, কথা কাজ আগাই। বিসিএস কর যেটা আছে, ট্যাক্সেশন, ট্যাক্স ক্যাডারেও কিছু সুবিধা আছে। ট্যাক্স ক্যাডারের সুবিধাগুলো কি কি একটু বলে ফেলি। ট্যাক্স ক্যাডারের সুবিধাগুলো হচ্ছে ঠিক আগের মতোই, 9টা 5টা অফিস আছে, অফ ডে পাবেন। এটার মানে খুব বড় একটা সুবিধা কি, কিছুদিন যদি বাইরে চাকরি করাও লাগে, অল্প কিছুদিন পরে কিন্তু ঢাকাতে নিয়ে আসে, তার পরবর্তীতে বেশ কয়েক বছর ঢাকাতে চাকরি করা যায়। কিন্তু যখন আবার জেলা অথবা বিভাগীয় পর্যায়ের জন্য আপনি প্রমোশন পাবেন, তখন আবার ঢাকার বাইরে যেতে হবে। আর ট্যাক্সেশনে হচ্ছে কি, যারা কর ফাঁকি দেয়, এরকম যারা এই কর ফাঁকিটা ধরতে পারে, যারা সেটা আদায় করতে পারে, এবং যিনি সুপারভাইজিং অফিসার থাকেন, এরকম 3-4 জন মিলে কিন্তু যে টাকাটা আয় করা হয়, যে টাকাটা আপনি কর ফাঁকি, যে টাকাটা উদ্ধার করতে পারবেন, তার 10% কিন্তু বৈধ ইনসেনটিভ হিসেবে পাবেন সরকারের পক্ষ থেকে। আর মোটামুটি গ্রেড 1-এ 4টা পোস্ট আছে, গ্রেড 2-তে 4টা পোস্ট আছে ট্যাক্সেশন ক্যাডারে, তাই গ্রেড 3 পর্যন্ত মোটামুটি বেশ ভালো প্রমোশন পাওয়া যায়। আর এই জায়গাতে কিছু সুবিধা আছে কি, কাজের ভেরিয়েশন তেমন নাই, এবং গাড়ির সুবিধাটা মোটামুটি নাই। আর জুলাই মাস, অক্টোবর, নভেম্বর মাস, এরকম কয়েকটা মাসে একটু কাজের চাপ থাকে। আর তাছাড়া মোটামুটি কাজের চাপ একটু কম বলা যায়। তার পরবর্তীতে যেটা হচ্ছে শুল্ক আবগারি, এক্সাইজ, কাস্টমস এন্ড এক্সাইজ। এইটা বেশ ভালো রকমের একটা ক্যাডার। কেন? কারণ এই ক্যাডারে আপনার কাজের বৈধ বেতন ভাতাদির পাশাপাশি আপনি যখন কোনো স্থল বন্দরে বা যে কোনো বন্দরে যখন মানে কর্মরত থাকবেন, তখন আপনি যে ধরনের যত চোরাই পণ্য ধরতে পারবেন, সেগুলো বৈধ 10% ইনসেনটিভ পুরস্কার হিসাবে পাবেন। তো এই জায়গাতে অসুবিধা একটা আছে, যে যখন আপনি ভ্যাটে কাজ করবেন, ভ্যাটে কাজ করার সময় মোটামুটি গাড়ির সুবিধা আছে, কিন্তু যখন আপনি বন্দরে আপনার কাস্টমসে যখন আপনার পোস্টিং হবে, তখন কিন্তু একদিন ছুটি পাবেন শুক্রবার, ইভেন অনেক সময় শুক্রবারেও কাজ করা লাগে, এবং সেই জায়গাতে কিন্তু গাড়ির সুবিধা নাই। সো এই কাস্টমসে 9টা 5টা অফিসের সুবিধা আছে ঠিক আছে, কিন্তু অফ ডে নিয়ে একটু ঝামেলা। তাছাড়া ডেস্ক ওরিয়েন্টেড জবও যেমন আছে, আবার ইয়াতেও কাজ করতে পারবেন, কাস্টমসেও কাজ করতে পারবেন। বৈধ ইনসেনটিভ আছে, ভ্যাটে গাড়ি সুবিধা আছে, মোটামুটি এগুলোই। আর কিছু অসুবিধা আছে, পোস্টিং খারাপ হয়, কারণ কাস্টমসের বন্দর যেগুলো আছে সেগুলো কিন্তু বাইরে বাইরে বেশি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বেশি, পেরিফেরিতে বেশি, বর্ডার সাইডে। সো পোস্টিং গুলো ওইসব বাজে জায়গাতে হবে। আর ভ্যাটে মোটামুটি 6 মাস পর পরে কিন্তু ট্রান্সফার হয়, কোনো জায়গায় 6 মাসের বেশি মোটামুটি থাকতে পারবেন না। ফ্রাইডে তো অনেক সময় কাজ করা লাগে। এই তো, আমি এই কথাগুলো কেন বলতেছি, আপনারা কে কোন টাইপের, কে কোনটার সাথে মানিয়ে নিতে পারবেন, সেই অনুযায়ী কিন্তু বিসিএস এর চয়েস। প্রশ্ন আবার নেই। ভাই, আমার হিসাব মতো উচ্চতা 5 ফুট 4, পুলিশ ক্যাডারের জন্য আবেদন করতে পারবো কিনা? ভেরিফিকেশনের সময় উচ্চতা সামান্য কম হয় তাহলে কি হবে? ধন্যবাদ। উচ্চতা একটু কম নিয়ে যদি কনফিউশন থাকে, মোটামুটি আপনি একটু সতর্ক থাকা ভালো। যদি 1-2 সুতা কম হয়, যে 5 ফুট 4 ইঞ্চি থেকে 1-2 সুতা কম, তাহলে মোটামুটি আপনি প্রসিড করতে পারেন। কিন্তু যদি দেখেন না আপনার 5 ফুট 3 ইঞ্চি অথবা 3.5 ইঞ্চি, হাফ ইঞ্চির মতো, এটা বেশ প্রকট মনে হচ্ছে, তাহলে আপনি, আমার মনে হয় কি, একটু মানে ইয়ে না করাই ভালো। আপনার এটা আবেদনটা না করাই ভালো হবে। তার পরবর্তীতে বিশেষ স্বাস্থ্য সম্পর্কে জানতে চাই, সুযোগ সুবিধা, অসুযোগ সুবিধা, প্রমোশন, জটিলতা, অসুযোগ সুবিধা অনেক কম শুনছিলাম, একটা ধারণা দিবেন প্লিজ। স্বাস্থ্য কার্ড সম্পর্কে আমারও আইডিয়া খুবই কম, তো দেখি 2-1 লাইন বলতে পারবো আর কি। চলেন আগাই। বিশেষ সমবায় ক্যাডার যেটা আছে, কোঅপারেটিভ, এই সমবায় ক্যাডারেরও কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। দেখেন, এটা যখন আপনি জেলা সমবায় অফিসার হবেন, ঠিক আছে, নবম গ্রেডেই, তখন কিন্তু গাড়ি সুবিধা আছে, অফিস প্রদান হতে পারবেন, এই ধরনের কিছু সুবিধা আছে। এরপরে সুবিধা কিছুটা সীমিত। তো পরবর্তীতে যখন আপনি আবার বিভাগীয় পর্যায়ে যাবেন, পঞ্চম গ্রেডে, তখন কিন্তু ভালো রকমের সুবিধা পাবেন। কাজের প্রেশার কম, সমবায় ক্যাডারে কাজের প্রেশার কম, কিন্তু অসুবিধাটা কি হচ্ছে, সামাজিক স্বীকৃতি আপনি তেমন ভাবে পাবেন না। আর প্রমোশন যে খুব বেশি স্মুথ হবে সেরকমও কিন্তু না। আর বিশেষ সমবায় ক্যাডারে আপনি সমাজে, আসলে আমরা তো চাই হ্যাঁ অবশ্যই আমরা একটা চাকরি করব, আমরা পরিবার নিয়ে ভালোভাবে জীবনযাপন করব, তার পাশাপাশি মানুষ একটু সম্মানও হয়তো বা অনেক সময় একটু আশা করে অন্যদের কাছ থেকে। সো আপনার এই সমবায় ক্যাডারে ওইরকম সোশ্যাল এক্সপোজার নাই, আপনি ওইরকম ভাবে সামাজিক ভাবে সবাই আপনাকে হয়তো বা বুঝবেও না যে আপনি একজন সিভিল সার্ভেন্ট, এরকম একটা সমস্যা থেকে যায়। বিসিএস কাস্টমস এয়ারপোর্ট এরিয়াতে পোস্টিং পাওয়ার ক্ষেত্রে কি মেরিট ম্যাটার কাজ করে অর নট? এটা হতে পারে, এটার ইন্টারনাল পলিসিটা আমার জানা নাই, এটা তো একটা ক্যাডারের ইন্টারনাল পলিসি, সেটা সম্পর্কে আমি আসলে বলতে পারবো না ভাইয়া, আমি দুঃখিত। রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক যেটা, মানে জেনারেল ক্যাডার যেটা, অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট যেটা রেলওয়ের, এটা আপনার পরিবহন নিয়ে আপনার যে সিদ্ধান্তগুলো আছে, বা এই জায়গাতে আপনার প্রশাসনিক যে কাজগুলো আছে রেলওয়ে ডিপার্টমেন্টের, মন্ত্রণালয়ের, সেই কাজগুলো এই ক্যাডারের কর্মকর্তারা করে থাকেন।
তো এই জায়গাতে রেলওয়ে ক্যাডারের মানে সুবিধা কিছু আছে, যে আপনার আপনার পরিবারের তো বুঝতেই পারছেন, সারা বাংলাদেশের রেলওয়েতে ভ্রমণের ক্ষেত্রে আপনি খুবই প্রিভিলেজড হবেন। তো এই জায়গাতে কাজের চাপ আছে, মোটামুটি ছুটি আছে, কিন্তু তেমন রাজনৈতিক চাপ নাই, এটা একটা সুবিধা। যেমন প্রশাসন অথবা পুলিশ ক্যাডারে রাজনৈতিক ভাবে আপনাকে অনেক চাপে থাকতে হবে, সামাজিক ভাবেও চাপে থাকতে হবে, কারণ প্রশাসন এবং পুলিশ ক্যাডার জনগণের সঙ্গে মিশে অনেক বেশি, এবং এইসব জায়গাতে জনগণ আপনার কাছে বিভিন্ন ধরনের সমস্যা দাবি দাওয়া নিয়ে আসবে। দুইটা পক্ষকে আপনি কখনো ভালো সমাধান দিতে পারবেন না। একটা সিদ্ধান্ত এক পক্ষের ফেভারে গেলে আরেক পক্ষের ফেভারে যাবে না, তখন অটোমেটিক্যালি মানে একটা গ্রুপ আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে। সো এই ধরনের সমস্যাগুলো অন্য অনেক ক্যাডারাই নাই, তার মধ্যে রেলওয়ে পরিবহন একটা আছে। আর এদেরও মানে পরিচিতি কম। আপনি যদি নীরবে নির্বিঘ্নে কাজ চালায় যেতে চান তাহলে ওকে, কিন্তু আপনি যদি সামাজিক ভাবে সোশ্যাল মানে এক্সপোজার চান অথবা পরিচিতি চান, তাহলে কিন্তু এই ক্যাডারে সেটা পাবেন না। তো বিসিএস তথ্য ক্যাডারে মোটামুটি এখানে তিনটা আপনার ইয়ে আছে। বিসিএস তথ্য ইনফরমেশন জেনারেল একটা আছে, একটা আছে তথ্য প্রোগ্রামার একটা আছে, আর একটা হচ্ছে তথ্য নিউজ যেটা সেটা আছে। এখানে মোটামুটি তিনটা ভাগে ভাগ করা যায়, তো প্রত্যেকটা ভাগেরই একটু সুযোগ সুবিধা আছে। যে তথ্য জেনারেল যেটা, সেই তথ্য জেনারেলে আপনারা দেখবেন যে মোটামুটি প্রমোশন ভালো, জয়েন করে অফিস প্রধান হওয়া যায়, কাজের প্রেসার কম, লিগ্যাল আর্নিংসও ভালো, কিন্তু গাড়ি সুবিধা বর্তমানে নাই। জেলায় কাজের সময় মোটামুটি চাপ আছে, নন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্ব আছে। আর তথ্য প্রোগ্রামার যেটা, তথ্য প্রোগ্রাম, সেখানে প্রমোশনের অবস্থা খারাপ। আর কাজগুলো তবে ভালো, কারণ এখানে বড় বড় স্টার রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে অনেক সময় ইন্টারভিউ করতে হয়, বা এরকম অনেকদের সঙ্গে কাজ করার সুবিধা থাকে। কাজের প্রেসার কম, নন নন ক্যাডার দ্বন্দ্ব নাই। মেয়েদের পছন্দ মতো পোস্টিং কিন্তু তথ্য প্রোগ্রামে পাওয়া যায়। এক্সট্রা বৈধ ইনকামের সুযোগ সুবিধা এখানে একটু কম। আর এখানে প্রমোশন খারাপ। এখানে মোটামুটি পাবলিক রিলেশনস অফিসার অথবা প্রেস সচিব পদগুলো তথ্য প্রধান থেকে যায়, বিভিন্ন এমপিদের অথবা মন্ত্রীদের যে পাবলিক রিলেশনস অফিসার আছে অথবা প্রেস সচিব আছে, এই পদগুলো কিন্তু এই তথ্য প্রোগ্রাম থেকে যায়। ঠিক আছে, তো এই জায়গাতে আপনাদের একটা সুবিধা থেকে যাবে। আর তথ্য নিউজ যেটা, সেখানে প্রমোশন ভালো, কাজের প্রেসার কম, মেয়েদের ফ্লেক্সিবিলিটি আছে কাজের, কিন্তু এখানে যেহেতু নিউজ টিউজ প্রেজেন্ট থাকে, তো এখানে কিছু রিস্ক থেকে যায়। তো তার পরবর্তীতে যদি যাই, বিসিএস ডাক ক্যাডার, পোস্টাল ক্যাডার নিয়ে আসলে অনেকেই অনেক কিছু জানে না, বা এটা আসলে আমাদের সমাজে পরিচিতি একটু কম। তো ডাক ক্যাডারে জেলা, যখন বাংলাদেশে 23টা মোটামুটি ডাক জেলা আছে আর কি। 23টা ডাক জেলা আছে, আর মানে রাজশাহী পোস্টাল একাডেমিতে এবং অন্যান্য জায়গায় কিছু কিছু পোস্ট আছে। তো শুরুতেই অফিসের প্রধান হিসেবে থাকা যায়, যে আপনি যে কোনো একটা জেলার পোস্ট অফিসের প্রধান হিসেবে গেলে সেখানে আপনার আন্ডারে মোটামুটি 100 বেশি কর্মচারী থাকবে। তো শুরুতেই অফিস প্রধান হওয়ার মতো সুন্দর একটা ভাইব আপনি পাবেন। এবং থাইল্যান্ডে ইন্ডিয়াতে ট্রেনিং এর সুবিধা থাকে, গাড়ি থাকে 6 নাম্বার গ্রেড থেকে। এখানে আপনার বৈধ ইনকামের সুবিধা কম, কিন্তু পরিচিতিও কম। আর প্রমোশনে একটু দেরি হতে পারে, প্রমোশন উপরের ব্যাচগুলো নিয়ে একটু ঝামেলা আছে, তাই বিশেষ ডাক ক্যাডারে কিছু সুবিধা আছে অফিস প্রধান হওয়ার মতো। এই জায়গাতে উপরে আপনার বাসা, নিচে অফিস, এরকম সুবিধা আছে সার্কেল অফিসের মতো, কিন্তু কিছু অসুবিধাও আছে। বিশেষ পরিবার পরিকল্পনাতেও যে মেন সুবিধাটা আপনি পাবেন, যে আপনাকে অফিস প্রধান হিসেবে কিন্তু প্রথমে উপজেলাতে পোস্টিং দেওয়া হবে। তো সেখানে একটা সমস্যা হবে, পরিবার পরিকল্পনা আপনার অফিসে দুইজন আপনারা ডিডিও থাকবেন, ড্রয়িং অফিসার, ঠিক আছে। আপনার কর্মচারীদের বেতন করার জন্য মানে ওই জায়গাতে দুইজন ডিডিও থাকবেন। তো একজন টেকনিক্যাল সাইডের, উনি আসবে আপনার ফ্যামিলি প্ল্যানিং সংক্রান্ত টেকনিক্যাল সাইড থেকে, একজন আসবে, একজন আপনি হবেন। তো অফিস দুইজন ডিডিও হলেও অফিস প্রধান হিসেবে কিন্তু আপনাকে করা হবে অফিস প্রধান। সো এই জায়গাতে প্রথমেই যেটা হয়, একটু কনফ্লিক্টের একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু অফিস প্রধান হওয়ার কারণে ইউএনওর সঙ্গে যখন মান্থলি যে মিটিং গুলো হয়, সেখানে আপনার এই যে বিভিন্ন মন্ত্র মানে বিভাগ টিভাগ থেকে যারা আসে, যেমন ধরেন ওই যে, আমার তো মনেও নাই হঠাৎ করে, মানবাধিকার বা এরকম বিভিন্ন মানে প্রতিনিধিরা যারা আসেন, তাদের মধ্যে কিন্তু আপনি এই মিটিং এ মানে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন পরিবার পরিকল্পনা থেকে। এটা আপনার জন্য বেশ ভালো একটা সুবিধা, এবং প্রচুর ট্রেনিং পাওয়া যায়। ঠিক আছে, আপনার এই পরিবার পরিকল্পনাতে ট্রেনিং থাকে প্রচুর। সো বুঝবেনই যে সরকারি যত ট্রেনিং হবে, সব জায়গায় ট্রেনিং এ কিন্তু ভালো ভাতাদি থাকে অথবা টিএ দিয়ে বিল করা যায়, এগুলো আপনার বৈধ ইনকামের মধ্যে পড়ে, এটার দরকার আছে। তো পরিবার পরিকল্পনার আপনার এই সুবিধাগুলোর পাশাপাশি সমস্যা অনেক আছে, তার মধ্যে একটা যেটা বলি, সামাজিক মর্যাদা কম। আমাদের দেশে এখানে পরিবার পরিকল্পনার বিষয়গুলো কিন্তু ট্যাবু আকারে কাজ করে, কিন্তু তাদের আরো কিন্তু অনেক কাজ থাকে, হাইজিন যে কিট গুলো আছে সেগুলো সাপ্লাই দেওয়া, টিকা কার্যক্রমের বিষয়গুলো পরিচালনা করা, এরকম তাদের অনেক পজিটিভ অনেক ভালো কাজও কিন্তু আছে। কিন্তু একটা সাইড ট্যাবু হওয়ার কারণে কিন্তু তাদের সামাজিক মর্যাদা খুব কম, বিষয়টা মাথায় রাখতে হবে। বিসিএস খাদ্য ক্যাডার, ফুড ক্যাডারে
এই জায়গাতে ফুড ক্যাডার নিয়েও আমার বলার আছে। আম, খাদ্য ক্যাডার নিয়ে দেখেন, খাদ্য ক্যাডারও যেটা হচ্ছে এটা হচ্ছে রিল্যাক্স জব। যখন আপনি ডিসি ফুড হবেন, ডিস্ট্রিক্ট কমিশনার ফুড যখন হবেন, তখন আপনি গাড়ি পাবেন, জেলা পর্যায়ে পোস্টিং হবে এবং গ্রেড 3 পর্যন্ত এখানে যেতে পারবেন। গ্রেড 3 পর্যন্ত যেটা আছে সেই পর্যন্ত কিন্তু আপনি মোটামুটি যেতে পারবেন। গ্রেড 3-এর মূল বেতন হচ্ছে বর্তমানে সম্ভবত 56,000 টাকা। তো গ্রেড 3 পর্যন্ত আপনি যেতে পারবেন, কারণ এই বিসিএস খাদ্য ফুড ক্যাডার উপরের 1 নাম্বার গ্রেড, 2 নাম্বার গ্রেডের উচ্চ পর্যায়ের যে কর্মকর্তাগণ আছেন তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে আসবেন। আপনার আবাসন সুবিধা ওইরকম ভাবে পাবেন না, এবং কর্মপরিধি সীমিত, সোশ্যাল এক্সপোজার কিন্তু কম খাদ্য ক্যাডারে। তো এই জায়গাতে দেখেন 13টা ক্যাডার নিয়ে মোটামুটি আলোচনা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। একটা ক্যাডার এখানে বাদ পড়েছে জেনারেলের মধ্যে, সেটা হচ্ছে বাণিজ্য ক্যাডার। ঠিক আছে, সেটা হচ্ছে বাণিজ্য ক্যাডারে এবার শূন্য পদের চাহিদা দেয়া হয়নি। তো বাণিজ্য ক্যাডার নিয়ে একটু জাস্ট জেনে রাখেন ভবিষ্যতের জন্য হয়তোবা, যে বাণিজ্য ক্যাডারে দেখেন এখানে আপনার যে সুবিধাগুলো আছে, যে 9টা 5টা অফিস পাবেন, প্রমোশন ভালো পাবেন, কাজের চাপ মোটামুটি টাইপের, সিনিয়র লেভেলে কিন্তু গাড়ি থাকবে, ঠিক আছে, এবং দপ্তর দপ্তর হিসাবে উপরের দিকে আপনার অ্যাডমিনের লোকজন থাকবে। এবং বাণিজ্য ক্যাডারে কিন্তু, ট্রেড ক্যাডারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার পোস্টিং গুলো ভালো হবে, বিভাগীয় শহরে হবে। তো এরকম কিছু সুবিধা আছে। তো এই মিলে ঝিলে টুকটাক 14টা ক্যাডার নিয়ে আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এখন টেকনিক্যাল ক্যাডার নিয়ে ওরকম ভাবে আইডিয়া আমি দিতে পারবো না, কারণ টেকনিক্যাল ক্যাডার নিয়ে আমারও ওইরকম যে সবগুলো সম্পর্কে যে আইডিয়া আছে ওরকম ভাবে তা না। তবে একটা জিনিস বলে রাখি, টেকনিক্যাল ক্যাডারে কিন্তু আপনারা যারা দিতে পারছেন তাদের কিন্তু ক্যাডার প্রাপ্তির সম্ভাবনা খুবই বেশি। স্পেশালি আমি যদি বলি এগ্রি ক্যাডার যেগুলো আছে, ধরেন প্রাণী সম্পদ, বিসিএস এগ্রি, অথবা তার পরবর্তীতে আপনার স্বাস্থ্যতে দেখছেন তো, এবার পোস্ট সংখ্যাটা একবার দেখেন। তার পরবর্তীতে মৎস্য, এইসব ক্ষেত্রে অনেক সময় এমন হয় কি যে শূন্য পদ যায়, মানে পদ ফেরত যায়, এখানে সুপারিশ করার মতো প্রার্থী খুঁজে পাওয়া যায় না। কেন? কারণ উপযুক্ত পরিমাণ প্রার্থী লিখিত পরীক্ষা পাশ করে ভাইবা দিতে পারছেন না, এরকম অবস্থা দাঁড়ায়। সো বুঝতেই পারতেছেন, প্রিলিটা যদি একবার ঠিকঠাক মতো পাশ করে ফেলতে পারেন, তাহলে রিটেন আপনি 50% মার্কস পেয়ে পাশ করলেই, ভাইবাটাতে পাশ করলেই কিন্তু ইনশাল্লাহ এইসব টেকনিক্যালে ক্যাডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো মানে ভালোভাবে একটা প্ল্যান দাঁড়া করা কিন্তু পড়তে হবে। তো এখানে কথাবার্তা আমি বেশি বাড়াবো না, কারণ প্রফেশনাল ক্যাডারের কিছু এক্সট্রা সুবিধা যেটা আমি বলে দিব, যে দেখেন এই জায়গাতে আপনি ডাক্তার ব্যতীত অন্য যে কোনো ক্যাডারগুলোর বেলায়, আপনার জেনারেল ক্যাডারগুলোর বেলায় নবম গ্রেডে মূল বেতন কিন্তু 22,000 টাকা, এবং জেনারেল ক্যাডারে এবং অন্যান্য সরকারি এই প্রথম শ্রেণীর চাকরিগুলোতে কিন্তু একটা ইনক্রিমেন্ট যোগ করা হয় 1,100 টাকার। ওই মূল বেতন কাউন্ট করা হয় 23,100 টাকা। কিন্তু এই যে যত প্রফেশনাল টেকনিক্যাল ক্যাডার আছে, বিসিএস শিক্ষা সহ, সেখানে কিন্তু 22,000-এর সঙ্গে দুইটা ইনক্রিমেন্ট যোগ করা হয় এবং মূল বেতন হয়ে যায় 24,260 টাকা। ঠিক আছে, ডাক্তারদের জন্য যে সুবিধা থাকবে বিসিএস স্বাস্থ্যতে, একমাত্র তারাই কিন্তু 3টা ইনক্রিমেন্ট পায়। একমাত্র তারাই কিন্তু 3টা ইনক্রিমেন্ট পায়, এবং মূল বেতন হয়ে যায় সম্ভবত 25,500 বা 600 বা 400 সামথিং, সম্ভবত 25,480 টাকা তাদের মূল বেতন হয়। একমাত্র বিশেষ স্বাস্থ্যতেই মূল বেতনটা সবচেয়ে বেশি। তো এই জায়গাতে কাজের সুবিধা অসুবিধা আমি দুইটা অন্তত বলতে পারবো আমার দুই কলিগের বয়ান থেকে আর কি। যেমন ফিশারিজ ক্যাডার যদি বলি, ফিশারিজ ক্যাডারের সুবিধা যেমন আছে, দেখেন আপনি অফিস প্রধান হিসাবে কাজ করতে পারবেন নিয়োগ পাওয়ার পরবর্তীতেই। সো নিজের মতো অফিস চালানোর, অফিসের আপনি আপনার মতো কাজ গুছিয়ে নেবেন, চালিয়ে নেবেন, এই ধরনের কিছু সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর উপজেলাগুলোতে শুক্র শনিবার ছুটি কাটা দিতে পারবেন আপনি, মানে ছুটি থাকবে। গুরুত্বপূর্ণ কিছু উপজেলায় কাজের কিছু চাপ থাকে, এবং এগুলাতে মোটামুটি ট্রেনিং 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 থাকে মোটামুটি ভালো। এবং আপনি অপারেশন, মানে আপনি অভিযান চালাবেন। আপনি যখন মৎস্য কাটারে কাজ করতেছেন তখন আপনি কিন্তু ইলিশের মৌসুমে, মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে কিন্তু আপনাকে অভিযান চালানো লাগবে। আপনি প্রোটোকল নিয়ে যেতে হবে, আপনাকে পুলিশ টুলিশ নিয়ে, এরকম কিছু রোমাঞ্চকর কিছু অভিজ্ঞতা হবে। কিছু রিস্কও কিন্তু থেকে যায়। অসুবিধা আছে, যেমন গাড়ি সুবিধা নাই মৎস্য ক্যাডার গুলোতে, যখন উপজেলায় পর্যায়ে পোস্টিং হয় সেখানে গাড়ি সুবিধা নাই। মোটরসাইকেল চালানো জানতে পারলে ভালো, তবে বেশিরভাগ জায়গায় মোটরসাইকেল অবস্থাও খুব বেশি একটা সুবিধা না। প্রমোশন জটিলতা আছে। মৎস্য করার সময় কিন্তু পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটের উপর আপনাকে নির্ভরশীল থাকতে হবে, এই কারণে কাজ বাধাগ্রস্ত হতে পারে। আরেকটা ক্যাডার নিয়ে ধারণা দেই টেকনিক্যালের মধ্যে, সেটা হচ্ছে ভেটেরিনারি ক্যাডার, এই যে প্রাণী সম্পদ যেটা আছে। এখানে গাড়ি আছে, সুবিধাগুলো বলি, গাড়ি আছে, কয়েকটা উপজেলায় নাই, সামনে হবে। 9টা 5টা অফিস, শুক্র শনিবারে বন্ধ,
কাজের বাইরে আপনি ইচ্ছা মতো কিন্তু প্র্যাকটিস করতে পারবেন, মানে ডাক্তারদের মতো আর কি। ডাক্তাররা যেমন পারমিশন নিয়ে তারা মানে পার্সোনাল প্র্যাকটিস করতে পারেন, রোগী দেখতে পারেন, পশু সম্পদে প্রাণী সম্পদে কিন্তু প্রচুর আপনি এই যে মানে অসুস্থ পশু যেগুলো আছে তাদের কিন্তু প্রচুর আপনি প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন, এবং বৈধ এটা ইনকামের খুব ভালো সুযোগ। আপনি যে বেতন পাবেন তার 2-3 গুণ আপনি ইনকাম করতে পারবেন আপনার বিকালের পরে অবসর সময় বা ছুটির দিনগুলোতে ইনকাম করে, এবং এটা লিগ্যাল। তার পরবর্তীতে বিভিন্ন ধরনের ট্রেনিং থাকে, ইন্ডিয়াতেও আপনি ট্রেনিং পাবেন, ভালো রকমের ভাতা পাওয়া যাবে, পলিটিক্যাল চাপ ওরকম ভাবে নাই। জয়নিং এর সময় 2টা ইনক্রিমেন্ট পাবেন, সেটা তো বলছি। এখানে অসুবিধা যেটা আছে, প্রমোশন স্লো, তবে বর্তমানে প্রমোশন স্মুথ হচ্ছে, এবং অনেক সময় উপজেলা লেভেলে যদি আপনার একটু ইগো থেকে থাকে তাহলে অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে মাঝে মাঝে একটু কনফ্লিক্ট হতে পারে। তো এই জায়গাতে আর তেমন কোনোটা নিয়ে আমি যে বলবো না, সব ক্যাডারই মোটামুটি সুবিধা অসুবিধা আছে। এই জায়গাতে যদি আমি সাধারণ শিক্ষা নিয়ে বলতে যাই, সাধারণ শিক্ষা যেটা বলবো যে সাধারণ শিক্ষাতে যেটা মূল সমস্যা সেটা হচ্ছে প্রমোশন। মূল সমস্যা হচ্ছে আপনার প্রমোশন। সাধারণ শিক্ষাতে প্রমোশন নিয়ে সমস্যা, আপনি সঠিক সময় প্রমোশন ঠিকঠাক মতো পাবেন না। আর এই জায়গাতে যে বড় সুবিধা আছে, আপনার কাজের ফ্লেক্সিবিলিটি পাবেন মানে প্রচুর। আপনার যে কলেজে পড়বেন, আপনার হয়তোবা সপ্তাহে 3 দিন হয়তোবা কাজের থাকবে, হয়তোবা 4 দিন থাকতে পারে, 2-3টা হয়তোবা ক্লাস থাকবে, যদি সেখানে অনার্স চালুও থাকে। যদি অনার্স না থাকে, শুধুমাত্র ইন্টারমিডিয়েটের জন্য তো আপনার ক্লাসের চাপ থাকবে আরো কম। আর সেই জায়গাতে আপনি তো একজন ফ্যাকাল্টি হিসেবে বেতন পাবেনই, তার বাইরে আপনি যাই করেন না কেন, আপনি হয়তোবা প্রশ্ন প্রণয়ন করবেন, প্রশ্নপত্র প্রণয়ন করবেন, সেটার জন্য আপনার সম্মানই থাকবে। আপনি যখন ইনভিজিলেটরের মানে পরীক্ষার হলে পরীক্ষকের দায়িত্ব পালন করবেন, আপনার জন্য সম্মানই থাকবে। আপনি যখন খাতা দেখবেন, আপনার জন্য সম্মানই থাকবে। সো এই জায়গাতে প্রতি মাসে অন এভারেজ 10 থেকে 15 হাজার টাকা এক্সট্রা আপনার কিন্তু আয় করার সুযোগ থাকতেছে। আর স্পেসিফিক কিছু সাবজেক্ট আছে যেগুলো তো প্রায় মানে বাচ্চা কাচ্চারা আপনার স্টুডেন্টসরা মানে আলাদাভাবে প্রাইভেট পড়ে, যেটাকে আমরা প্রাইভেট পড়াই বলি। ওইটা পড়ানোর সুযোগ থাকলে সেটা নিয়ে তো আমার কিছু বলার নাই। মানে একজন ইংরেজি শিক্ষক ধরেন, অথবা গণিতের শিক্ষক, অথবা হিসাব বিজ্ঞানে অ্যাকাউন্টিং এ যারা পড়ান আর কি, তারা তো প্রচুর আসলে টিউশন মানে পড়াতে পারেন, স্টুডেন্ট পড়ান আর কি। তো সেটার ইনকাম নিয়ে আমি তার কিছু বলতে চাচ্ছি না। তো শিক্ষা ক্যাডারে কিন্তু কাজের চাপ আপনার অনেক কম ধরা যায়, কিন্তু সেখানে প্রমোশন জটিলতাটা খুব বেশি। স্বাস্থ্য ক্যাডারেও আপনার প্রমোশন মানে মানে স্বাস্থ্য ক্যাডার নিয়ে জানতে চাচ্ছিলেন একজন, আমার ওরকম ভাবে জানা নাই, তবে স্বাস্থ্য ক্যাডারেও কিন্তু আপনার প্রমোশন জটিলতা আছে। এখানে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং পোস্টিং হবে। এখানে কাজ করে আস্তে আস্তে আপনাকে আসতে হবে। তবে এই জায়গাতে সমস্যা যেটা হচ্ছে, প্রান্তিক লেভেলে যখন আপনি কাজ করবেন নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তবে একই সঙ্গে প্রফেশনটা অনেক ভালো, আপনার আলাদা প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ তো থাকতেছেই, ঠিক শিক্ষা ক্যাডারের মতো এই জায়গাতে আপনার এক্সট্রা বৈধভাবে অনেক ইনকাম করার সুযোগ থেকে যায়। তবে প্রমোশন নিয়ে এখানে কিছু জটিলতা আছে, স্বাস্থ্য ক্যাডারেও কিন্তু প্রমোশন নিয়ে জটিলতা আছে। তবে ভালো কথা বলে রাখি, এই যে 1361টা পোস্ট আপনি দেখতেছেন, দেখবেন হয়তোবা যেখান থেকে অনেকগুলো শূন্য পদ ফেরত যাবে, যে আসলে প্রার্থী খুঁজে পাচ্ছে না। তার মানে প্রিলিমিনারি পাস করে আপনি যদি লিখিতটা 50% পেয়ে যদি আপনি দিতে পারেন, 50% পেয়ে যদি আপনি লিখিতটা মানে পাস করে যেতে পারেন, ভাইবাটা ফেল না করলেই হলো, তাইলে কিন্তু আপনি ক্যাডার হওয়ার ইনশাল্লাহ মোটামুটি আল্লাহ ভাগ্যে রাখলে নিশ্চিত। সুতরাং এই স্বাস্থ্য ক্যাডারে প্রচুর পোস্ট ফেরত যায়, অন্যান্য কিছু টেকনিক্যাল ক্যাডারও ফেরত যায়। মন দিয়ে একটু পড়াশোনা করেন, ভালো করার সম্ভাবনা খুব বেড়ে যাচ্ছে। ঠিক আছে। তো আমি আপনাদের 2-1 জনের বিরক্তি উদ্রেক করলাম কিনা জানি না, তবে ক্যাডারগুলো নিয়ে একটু আলোচনা করা আমার মনে হয় দরকার ছিল। আপনাদের শুরুতে একটু আইডিয়া নেওয়া ভালো। তো আপনারা এনজয় করলেন কিনা আমি জানি না, বিরক্ত না হইলে হইলো। একজন একটা প্রশ্ন নেই আসিফ ভাইয়ার, বলছে ভাইয়া 2 মানে জেনারেল প্লাস এডুকেশনটা ক্যাডার চয়েস দিলে এক্সাম প্রসেস কেমন হবে? এক্সাম প্রসেস কেমন হবে আপনার জেনারেল প্লাস এডুকেশন, আমি যে কোনো একটা কমন কথা বলে রাখি। আপনি জেনারেল ক্যাডারের জন্য কিন্তু খেয়াল করে দেখেন, কম্পিটিটর কিন্তু অনেক বেশি। ঠিক আছে। আর টেকনিক্যাল ক্যাডারে কিন্তু আপনারা লিমিটেড। যেমন ধরেন আপনি বাংলা নিয়ে পড়াশোনা করছেন, তো 3.5 লাখ 4 লক্ষের মধ্যে কয় হাজারই বা বাংলা নিয়ে পড়াশোনা করছে। তো ওই কয়েক হাজার কিন্তু, যেমন ধরেন ধরেন ফর এক্সাম্পল ধরেন 627টা জেনারেল ক্যাডার আছে। তো মোটামুটি ধরেন 4 লক্ষ যদি আবেদন করে, আচ্ছা ধরেন 3.5 লক্ষই করলো, 3.5 লক্ষ যদি আবেদন করে, তাহলে 3.5 লক্ষর সবাই কিন্তু এই 627টা পোস্টের জন্য কিন্তু লড়াই করবে। 627টা পোস্টের জন্য সবাই কিন্তু লড়াই করবে। কিন্তু আপনার বাংলাতে আলাদাভাবে যদি ধরেন আপনার শিক্ষা ক্যাডারের অনেকগুলো পোস্ট আমার আছে, তো সময় তো খুব বেশি না, সেজন্য আলাদা আলাদা ভাবে সবগুলো আমি আর ওরকম ভাবে বলি নাই। তো যেহেতু বাংলা নিয়ে একজন প্রশ্ন করলেন, বাংলার পদসংখ্যাটা একটু বলি। বাংলার পদসংখ্যাটা একটু বলবো, প্রভাষক বাংলায় কিন্তু শূন্য পদের সংখ্যা আছে 132টা। কারণ আপনি চিন্তা করেন, 132টা আপনার শূন্য পদ আছে, আপনার সেখানে মানে কত হাজার ক্যান্ডিডেটই থাকবে।
তো এই 132টা পদের জন্য যদি ধরেন 20,000ও যদি থেকে থাকে, তাহলে আপনি দেখেন রেশিওটা কোথায় আর কোথায় যায়। তো জেনারেল, এটা থেকে বুঝতে পারতেছেন নিশ্চয়ই যে জেনারেল ক্যাডারে কিন্তু কম্পিটিশন হবে খুবই বেশি। সেখানে কিন্তু একটা শূন্য পদের এগেনস্টে লড়াইকৃত প্রার্থীর সংখ্যা অনেক বেশি থাকবে। এবং যে কোনো একটা জেনারেল ক্যাডারের যে কোনো জেনারেল ক্যাডারে আপনার সুপারিশপ্রাপ্ত হওয়ার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি মার্কস পেতে হবে, কিন্তু তুলনামূলক টেকনিক্যাল ক্যাডারে কিছুটা কম মার্কসে আপনার সুপারিশ হওয়ার সুপারিশকৃত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ ইতিমধ্যে তো বললামই যে স্বাস্থ্য ক্যাডারে আপনারা দেখবেন যে অনেক পোস্ট কিন্তু খালি যায়, টেকনিক্যাল অন্যান্য ক্যাডারে কিন্তু পোস্ট কিন্তু খালি যায়, প্রার্থী পাওয়া যাচ্ছে না সেজন্য। এখন চয়েস লিস্ট যখন আপনি দিবেন, তখন যদি শুরুতেই আপনি আপনার কোনো একটা টেকনিক্যাল ক্যাডার দিয়ে দেন, আর তার পরবর্তীতে ধরেন আপনি জেনারেল ক্যাডার গুলো দিচ্ছেন, তাহলে এখানে কি ব্যাপারটা ঘটতে পারে দেখেন। এক, হয়তোবা আপনি খুব ভালো নম্বর পেয়েছেন, খুবই ভালো নম্বর পেয়েছেন। সেই ভালো নম্বর পাওয়ার পরে দেখা গেল যখন আপনার কাছে চয়েস লিস্ট জানতে চাচ্ছে, আপনি হয়তোবা যদি জেনারেল ক্যাডারে যে কোনো একটা দিতেন, ধরেন ফর এক্সাম্পল আপনি পররাষ্ট্র অথবা প্রশাসন অথবা পুলিশ এরকম দিয়েছেন, তাহলে হয়তোবা আপনার চয়েস লিস্টের কারণে যদি সেখানে চাহিদায় দেখা যেত যে ফাঁকা শূন্য পদ রয়ে গেছে, আপনি কিন্তু সেখানে সুপারিশকৃত হওয়ার সম্ভাবনা থেকে যেত। কিন্তু যেহেতু আপনার মার্কস ভালো এবং আপনার তারা দেখতেছে যে আপনার প্রথম পছন্দ হচ্ছে কি আপনি আপনার সংশ্লিষ্ট টেকনিক্যাল ক্যাডারেই চাকরি করতে যাচ্ছেন, তো তারা আপনাকে সেটাই অ্যালট করবে, আপনার অ্যালটমেন্ট সেটাই হবে। আবার যদি এমন হয় যে আপনার মার্কস কম ধরেন একটু কম পার্সেন্টেজ পেয়েছেন, তখন আপনার হয়তোবা ধরেন যে কম মার্কস, তার পছন্দ কি, তার পছন্দ টেকনিক্যালে পোস্ট খালি আছে কিনা, খালি আছে, আপনি অবশ্যই এটাই পাবেন। হয়তোবা তখন ইতোমধ্যেই জেনারেল ক্যাডার অনেকগুলোই কিন্তু ফিল আপ হয়েও গিয়েছে, আপনার সুযোগও তখন কিন্তু নাই। এখন এমন যদি হতো যে আপনি মার্কস ভালো পেতেন আর টেকনিক্যাল ক্যাডারটা যদি নিচের দিকে থাকতো, তাহলে কিন্তু আপনার জেনারেল ক্যাডার পাওয়ার সম্ভাবনা থাকতো, কারণ তখনও আপনার মার্কস আগে থাকার কারণে আপনার মেরিট পজিশন অনেক আগে সকলের মধ্যে, এবং আপনার অন্যান্য জেনারেল ক্যাডার গুলো পাওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যেত। এখন তাহলে চয়েস লিস্ট দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে যে আপনি কি জেনারেল ক্যাডারকে মানে কাজ করতে চান কিনা। যদি কাজ করতে চান, তাহলে জেনারেল ক্যাডার গুলো কিন্তু উপরের দিকে রেখে আপনার সংশ্লিষ্ট টেকনিক্যাল ক্যাডারকে নিচের দিকে রাখতে হবে। আপনি যদি উপরের দিকে রেখে দেন, তাহলে কিন্তু আর জেনারেল ক্যাডার পাওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? তো আপনাদের এই ক্যাডারের চয়েস লিস্ট নিয়ে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা নিয়ে একদম বিস্তারিত সুন্দর আলাদা আলাদা ক্লাস হবে। টেনশনের কিন্তু কোনো কারণ নাই, আপনার একদম পূর্ণাঙ্গ সেটার উপরে ক্লাস পেয়ে যাবেন। আজকের ক্লাস আমি মোটামুটি একটু শেষ করি, একটু অগ্রসর হই। তো দেখেন, 47তম বিসিএস এর প্রিলি পরীক্ষার সম্ভাব্য সময় হচ্ছে মে 2025। তার মানে হাতে সময় আছে কতটুকু আমাদের? হাতে সময় আছে 5 মাস। মাঝখানে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর আছে, ঠিক আছে? পবিত্র ঈদ উল ফিতর কিন্তু মাঝখানে আছে, তো সেটা ভেবে চিন্তে কিন্তু আপনাদের কিন্তু গেম প্ল্যান সাজাইতে হবে। তো প্রস্তুতির কৌশল কার কেমন হওয়া উচিত? যেহেতু আপনারা কোর্স শুরু করে দিচ্ছেন বা পড়াশোনা আমার মনে হয় ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন টুকটাক, যাই হোক না কেন, তো এখানে আপনাদের কয়েক গ্রুপের থাকবেন শিওর, যে যারা প্রথমবার এবার প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণ করবেন এমন অনেকেই আছেন। অনেকে আছেন যে যারা আগে প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণ করেছেন, তার মানে এর আগে হয়তোবা প্রিলিমিনারি দিয়েছেন, পাশ করেছেন, অথবা নয়তোবা উত্তীর্ণ হতে পারেননি, এবার আবার প্রিলি পরীক্ষা দিবেন। আরেকটা গ্রুপ থাকতে পারেন যে এর আগের কোন একটা প্রিলি পরীক্ষা আপনি অংশগ্রহণ করেছেন, হয়তোবা এখনো ফল পাননি, এবার আপনি আবারও প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। তো একটু রেসপন্স নেই, এবার কারা প্রথমবার প্রিলিমিনারি দিচ্ছেন কারা দেখি তো। যে 47তম বিসিএস কার কার প্রথম বিসিএস একটু দেখি তো। 47তম বিসিএস কার কার প্রথম বিসিএস? এখানে আপনারা রেসপন্স করতে করতে মাঝখানে একটা কথা বলে রাখি, কনিকের একটা মানে ছিল, কালার ব্লাইন্ডের জন্য কোন কোন ক্যাডারে যাওয়া যাবে না। কালার ব্লাইন্ড হইলে কিন্তু আপনার যে কোনো ক্যাডারের জন্য সম্ভবত আটকায় দিতে পারে। সো কালার ব্লাইন্ড যদি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার মেডিকেল পরীক্ষার সময় সেটা কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নিতে হবে। ঠিক আছে, আমি আর বিস্তারিত কিছু বললাম না। কালার ব্লাইন্ড হইলে কিন্তু আপনার যদি স্বাস্থ্য পরীক্ষা আপনার এই যদি আপনার থাকে, সমস্যা থাকে, তাহলে কিন্তু সমস্যা আছে। বিসিএস ক্যাডাররা কি প্রজাতন্ত্রের কর্মকর্তা না কর্মচারী? কর্মকর্তা বলতে কোনো শব্দ সংবিধানে নাই, সকলেই প্রজাতন্ত্রের কর্মচারী। কর্মকর্তা শব্দ আলাদাভাবে ব্যবহার করা হয় মাঝে মাঝে, কিন্তু বৈধভাবে যদি আপনি ধরতে যান সংবিধান অনুযায়ী আমরা সকলেই প্রজাতন্ত্রের কর্মচারী। আরিফ ভাই ওকে। আর আতিক ভাই বলছে 49 দিব ইনশাল্লাহ ভাই। দেন, আল্লাহ ভরসা, এখন থেকে টুকটাক করে পড়তে থাকেন, সমস্যা আর কিছু কিন্তু নাই, ঠিক আছে? আপনাদের রেসপন্স মোটামুটি আমরা নিয়ে নিলাম। উম, অনেকেই প্রথমবার দিচ্ছেন, কেউ কেউ দ্বিতীয়বারও আছেন, ইনশাল্লাহ ঠিক আছে, ভালো কথা, কোনো সমস্যার কিছু নাই।
প্রথমবার দেন দ্বিতীয়বার দেন, সর্বোচ্চ গুরুত্ব নিয়ে এই পরীক্ষা দিতে হবে। এখন দেখেন, যারা প্রথমবারের মতো প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের এক ধরনের কৌশল হবে, যারা দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করছেন তাদের অন্যরকম কৌশল হবে, আর যারা এর আগে লিখিত পরীক্ষাও দিয়েছেন তাদের অন্যরকম কৌশল হবে। আমি প্রথমে বলে রাখি যে যারা আগে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছেন আপনাদের কিন্তু বেশিরভাগ জিনিসই পড়া, হয়তোবা খুব কম জিনিসই আছে আগে হয়তোবা কোনো স্ট্র্যাটেজিক কারণে হয়তোবা, যাই হোক আপনারা প্রিলি পাস করেছেন বলেই লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছেন এর আগে, এবার যেহেতু আপনি আবারও প্রিলি পরীক্ষা দিবেন, সো আপনার কিন্তু নতুন ভাবে তেমন কিছু পড়ার থাকে না। আপনি মোটামুটি আগে অনেক কিছু পড়ে নিয়েছেন, আপনাকে যেটা করতে হবে কি আপনাকে প্রচুর মডেল টেস্ট দিতে হবে। কারণ যেটা হয় যে লিখিত পরীক্ষা একবার দেওয়ার গ্যাপে গ্যাপে, যেহেতু লিখিত পরীক্ষাটা একটু কম্প্রেহেন্সিভ, অনেক কিছু বিস্তারিত ভাবে একটা দৃষ্টিভঙ্গি দিয়ে জানতে হয়, আর প্রিলিমিনারি বেলায় একটু খুঁটিয়ে খুঁটিয়ে ইনফরমেশন গুলো জানা থাকা লাগে। সো আসলে লিখিত পরীক্ষা আগে দিচ্ছেন, হয়তো বা একটা গ্যাপ পড়েছে বা যাই হোক না কেন, এখন এই প্রিলির আগে যেহেতু নতুন নতুন অনেক ঘটনা ঘটছে আমাদের এই পরিবর্তিত বিশ্বে, সো আপনার প্রচুর মডেল টেস্ট দিবেন। আপনার এই আপনি সকালে বিকালে পরীক্ষার 2 মাস আগে থেকে মোটামুটি সকালে বিকালে 2টা করে মডেল টেস্ট দিবেন, যাতে আপনার এই মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে মাধ্যমে আপনার প্রিপারেশন হয়ে যায়। আর আপনি এইবার যে প্রিলিমিনারির বই ধরে টপিক ধরে ধরে বিস্তারিত পড়বেন, যাতে আপনার এইটার প্রিলি টিকলে ইনশাল্লাহ রিটেনের সময় যেন আর বেগ পোহাতে না হয়। কারণ রিটেনের বেলায় কিন্তু আপনার তো জানেনই যে মোটামুটি প্রিলিমিনারি 70% পড়া কিন্তু রিটেনে হুবহু সেম, রিটেনে কিন্তু সেম। সো তখন আপনার প্রিলিমিনারিতে একটু বিস্তারিত বুঝে পড়তে পারলে রিটেনের বেলায় কিন্তু আপনি নিঃসন্দেহে এক স্টেপ আগায় থাকবেন। আর এর আগে যারা প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবার আবার অংশগ্রহণ করতে চাচ্ছেন, এখানে আমি হয়তোবা ধরে নিব যে আগের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন, পাশ করলে তো লিখিত দিতে নিয়ে ধরলাম পাশ করেননি, তাহলে পাশ করেননি এটা নিয়ে আপনার প্রথমে ইতিমধ্যে হয়তোবা অ্যানালাইসিস করেছেন যে কোন জায়গায় আপনি ভুল করছেন। হয়তোবা এমন হতে পারে যে আপনি 110টা সঠিক দাগিয়েছিলেন কিন্তু আবার 20টা ভুল দাগায় ফেলছেন। সেই ভুলগুলোর মার্কিং হয়তো বা আপনার নেগেটিভ মার্কিং করে হয়তো বা আপনার 10 মার্কস কমায় দিচ্ছে, আপনি 100 নম্বর পেয়ে কিন্তু তখন হয়তো বা প্রিলি পাস করতে পারেননি। সো এই জায়গাতে আমি আপনাদের যে কাজটা করতে বলবো ইতিমধ্যে হয়তো বা করেছেন, যে এর আগের প্রশ্নপত্রটা একটু নিয়ে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে বাংলার 35 মার্কসে কয়টা দাগাইছিলেন, কয়টা ভুল হয়েছে, ইংরেজিতে 35-এর মধ্যে কতগুলো হয়েছিল, কতগুলো ভুল হয়েছে, এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একটু ব্রেক ডাউন করতে হবে যে ভুলগুলো কোথায় ছিল। আপনি যদি দেখেন যে না আমি বেশ ভালো 110টা সঠিক দাগিয়েছি কিন্তু 22টা ভুল দাগিয়ে ফেলেছিলাম, তাই নেগেটিভ মার্কিং এর জন্য 99 হয়ে আমি কিন্তু বাদ পড়েছি, তার মানে কি দেখেন আপনি কিন্তু বেশ ভালো জানেন, বেশ ভালো মার্ক দাগিয়েছিলেন, কিন্তু আপনার এই নেগেটিভ মার্কিং মানে অতি লোভ করার কারণে আপনি বাদ পড়ছেন। 60%, আমি তার একটা প্রশ্ন নিয়ে ফেলি যেহেতু একটা ভালো প্রশ্ন আসছে, মোহাম্মদ সাফওয়ান আজম, আপনি ভাই প্রশ্ন করেছেন যে 60% মার্ক সেফ কিনা 120 আউট অফ 200। আমি আপনাকে বলবো যে আপনি 60% টার্গেট না করে 65% টার্গেট করতে হবে। 65% টার্গেট করলে 130 টার্গেট রাখবেন। 120টা অনেক সময় একটু টান টান হয়ে যাইতে পারে, যেমন 44-45 বিসিএস এর দিকে, 45 বিসিএসটা স্পেশালি বলবো, সেখানে কিন্তু 120 মার্কটা টান টান ছিল, সো 120টা আমরা টার্গেট করব না। আমি আপনাদের মানে একটু জাস্ট পরামর্শ দিব যে 65% টার্গেট করে 130 পাওয়ার কিন্তু টার্গেট রাখতে হবে, 120-এ কিন্তু আমরা যাবো না, 130-এ থাকবো। ঠিক আছে? তো যারা প্রিলিমিনারির আগে কোনো কারণে ভুল হয়েছিল, এই নেগেটিভ মার্কিং এর কবল থেকে বের হয়ে আসতে হবে। এটা নিয়ে আমরা বিস্তারিত একটা ক্লাস করেছিলাম, মোটামুটি এই ইন্টেন্সিভ ব্যাচের যে ফ্রি কোর্সটা ছিল তখন একটা ক্লাস আমরা করছিলাম, সেখানে 130 মার্কের একটা স্ট্র্যাটেজি মোটামুটি আমরা চিন্তা করার চেষ্টা করছিলাম যে হ্যাঁ হয়তো বা এভাবে কাজ করা যেতে পারে, ওইটা আপনারা চাইলে আবার একটু দেখে নিতে পারেন। আর যারা আগে প্রিলিমিনারি পরীক্ষায় যদি এমন হয় যে না আপনি 110 পানই নাই, হয়তো বা আপনি 90 বা 95 পেয়েছেন, তার মানে আপনার পড়াশোনা তখন সম্পূর্ণ হয় নাই। তাহলে এবার আপনাকে কি করতে হবে, আগে যা পড়াশোনা করেছেন সেগুলা মাঝে মাঝে একটু দেখে দেখে এখন আপনাকে অপড়া জিনিসগুলো পড়ে ফেলতে হবে, কারণ এখনো কিন্তু হাতে 5 মাস সময় আছে। তো এই 5 মাস সময়ের মধ্যে মোটামুটি পরীক্ষার 1.5 থেকে 2 মাস আগে আপনার পড়া শেষ করে নিতে হবে, তার মানে এখনো পড়ার জন্য আপনার কাছে একবারে ফ্রেশ 3 মাস সময় আছে। এই 3 মাসের মধ্যে আগে যে জিনিসগুলো আপনার পড়া হয় নাই সেগুলো পড়ে ফেলবেন, দৈনিক পত্রিকা পড়বেন, ট্রান্সলেশন প্র্যাকটিস করবেন, ভোকাবুলারি পড়বেন, অঙ্কের সূত্রগুলো দেখে ফেলবেন, যা পড়েছিলেন সেগুলো আবার চোখ বুলিয়ে নিতে হবে। এইভাবে আপনাদের পড়া এবার ফুল হবে। আর যে কাজ করবেন, প্রতিদিন যা পড়তেছেন তার পরবর্তীতে হয়তো আপনি কোচিং এ থাকেন বা অন্য কোথাও পরীক্ষা দেন বা যাই করেন, রেগুলার পড়াগুলোর পরীক্ষা দিয়ে ফেলতে হবে, যাতে কত পাচ্ছি, কয়টা প্রশ্ন আসছে, কোনটা পারি নাই, কেন পারলাম না, এটার উত্তরটা কি, এই জিনিসটা কিন্তু বুঝে ফেলতে হবে। আর পরীক্ষার 3 মাস, 3.5 মাস পড়া শেষ করার পরে পরীক্ষার আগের 1 থেকে 1.5 মাস প্রতিদিন আগের পড়া রিভিশন প্লাস সকালে বিকালে 2টা করে মডেল টেস্ট।
আপনাদের প্রিপারেশন হবে এইভাবে। আর যারা এইবার মোটামুটি প্রথমবার প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন, আমি আপনাদের বলবো কোনোভাবেই অযাচিত ভীতিতে নিজের শক্তি কমাবেন না। যদি একটু কৌশলী হয়ে পরীক্ষাটা ভালোভাবে ঠান্ডা মাথায় দিতে পারেন, ইনশাল্লাহ আপনার প্রিলি পাস করবেন। আর প্রিলিমিনারি পাস করার পরে রিটেনে মোটামুটি একটা টার্গেট থাকে যে 50% মার্কস। সো ওইভাবে প্রিভিয়াস কোয়েশন গুলো সলভ করে এবং মোটামুটি একটা মানে একটা কমন সেন্স কাজে লাগায় মোটামুটি প্রস্তুতি নিয়েও কিন্তু 50%-এর বেশি মার্কস পাওয়া যায়। আর 50%-এর বেশি মার্কস পেলে টেকনিক্যালে ক্যাডার পাওয়া তো সম্ভাবনা খুবই বেশি, আর জেনারেলে ক্যাডার না পেলে অন্তত নন ক্যাডারের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো প্রিলিটা ভালো করে আগে পাশ করে ফেলতে হবে। প্রিলিটা মন দিয়ে গুছায় পড়তে পারলে রিটেনের জন্য আগে গেলেন প্রায় মোটামুটি 70%-এর মতো। এখন প্রিলিমিনারি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতেছেন প্রথমে, তারা মোটামুটি, যেহেতু পরীক্ষা 5 মাস, সুতরাং 3.5 মাসের থেকে 4 মাসের মধ্যে কিন্তু পড়া শেষ করতে হবে। 3.5 থেকে 4 মাসের, 3.5 যদি নাও পারেন 4 মাসের মধ্যে সব পড়া শেষ করতে হবে। সুতরাং দিনের মানে 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করে ফেলেন। দিনের 24 ঘন্টাকে মোটামুটি আপনি 2 ভাগে ভাগ করে ফেলেন, 2 ভাগে ভাগ করে ফেলে 12 ঘন্টা আপনার আর 12 ঘন্টা পড়ার টেবিলের, এইভাবে মোটামুটি সেট করে নেন। তার 12 ঘন্টার মানে আপনার নিজের, আপনার সেলফ, সেই জায়গাতে আপনার কি থাকবে? সেই জায়গাতে আপনার ঘুম থাকবে, সেই জায়গাতে আপনার ঘুম থাকবে, খাওয়া থাকবে, আপনার গোসল, ফ্রেশ হওয়া, প্রার্থনা, এগুলি সবই থাকবে। তো তার পরবর্তীতে যে সময় পাবে সেটার সঙ্গে আপনাকে পত্রিকা পড়ে নিতে হবে। যদি নিজেরা টিউশন করান, এই টিউশন এই সময়ের ভিতরে আপনাকে ব্যালেন্স করতে হবে, এটা আপনার ব্যাপার। আর বাকি 12 ঘন্টা অবশ্যই চলে যাবে পড়ার টেবিলে, কারণ এখন আপনার আর সময় নাই। কারণ আপনি খেয়াল করে দেখেন, যারা আরো 7 মাস আগে থেকে পড়তেছে তারা কোথায় কোথায় আছে, আর আপনি এই পরীক্ষার 5 মাস আগে এখন শুরু করতেছেন। সো আপনি ইতিমধ্যে বেশ পেছন থেকে শুরু করতেছেন। কিন্তু পেছন থেকে শুরু করলেও আপনার অধিক পরিশ্রম কিন্তু আপনাকে অবশ্যই, ইউ উইল বি পেইড অফ। আপনার অধিক পরিশ্রমে অবশ্যই আপনি সেটার ফল পাবেন। সো এই 12 ঘন্টা পড়ার টেবিল আপনাকে দিতে হবে। এই 12 ঘন্টা পড়ার টেবিলে দিয়ে আগে যদি ভোকাবুলারি প্র্যাকটিস না থেকে থাকে, প্রতিদিন অন্তত 40 মিনিটসের মতো আপনাকে ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন ভোকাবুলারি প্র্যাকটিস করবেন। যদি গণিতে দুর্বলতা থেকে থাকে, 1 ঘন্টা করে গণিত প্র্যাকটিস করবেন। 1 ঘন্টা গণিত মানুষের জন্য আলাদাভাবে ডেডিকেটেড থাকবে। পড়ার টেবিলের সামনে আন্তর্জাতিকের ম্যাপ টানানো থাকবে, সেটাকে ক্রমাগত দেখবেন পড়ার গ্যাপে গ্যাপে। বিশ্ব সম্পর্কে আইডিয়া যদি না হয়, ম্যাপ সম্পর্কে কোথায় কে আছে না আছে, আন্তর্জাতিকের বেলায় বেশ ভালো কষ্টে পড়তে হবে, ভূগোলের বেলায় কষ্ট পড়তে হবে, বোথ ইন প্রিলিমিনারি আর ইন রিটেন এক্সামিনেশন। সো আর দৈনিক পত্রিকা পড়বেন। এই 12 ঘন্টার মধ্যে পত্রিকার কথা আগেও বলেছি, পত্রিকাটা মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় দিয়ে পড়লেই হবে। সপ্তাহে যদি একদিন পারেন ইংরেজি দৈনিক পড়লে ভালো হয়। সপ্তাহে একদিন, মোটামুটি 1 থেকে 2 দিন ইংরেজি দৈনিক পড়তে পারলে ভালো হয়। ইংরেজি দৈনিক কিন্তু খুবই উপকারী, পড়লেই বুঝতে পারবেন। আর দৈনিক পত্রিকা পড়ার অভ্যাস কিন্তু প্রিলিমিনারি তো বটেই, রিটেন পরীক্ষার জন্য আপনাকে অনেক অনেক সাহায্য করবে। রিটেন পরীক্ষায় বসতে গেলে দেখবেন আপনি পত্রিকা ছাড়া নিজেকে অসম্পূর্ণ লাগতেছে। প্রিভিয়াস প্রশ্নগুলো একটু দেখলেই বুঝবেন এবং একবার রিটেন পরীক্ষা দিতে গেলেই বুঝবেন। সো এখন প্রিলিমিনারি পরীক্ষার জন্য যা করণীয় সেটা হচ্ছে রেগুলার ক্লাস করা, ক্লাসে অ্যানোটেড স্লাইড যা থাকবে বা যা স্লাইড যাচ্ছে সেগুলো ভালো করে দেখে ফেলা, মূল কথাগুলো খাতায় নোট রেখে ফেলা, আর বইয়ের মূল কথাগুলো পড়া, এবং অবশ্যই সকল বিগত চাকরি পরীক্ষা সলভ করে ফেলতে হবে। আপনি যে বই পড়েন না কেন, বিগত সকল চাকরির প্রশ্ন কিন্তু সলভ করে ফেলতে হবে। এখন দেখি একটা কোয়েশ্চেন নেই, কি কি বই পড়বো প্রিলির জন্য? উত্তরণের 1 সেট বই কিনেন, 1 সেট, যে কোনো 1 সেট বই পড়েন আপনি, ইনশাল্লাহ না, বারবার বিভিন্ন ধরনের বই পড়ার দরকার নাই। যে কোনো একটা সেটের বই আপনি কমপ্লিট করে ফেলেন, উত্তরণের বইগুলো ফলো করতে পারেন, ইনশাল্লাহ সমস্যা হবে না আপনার। আহমাদ ভাই বলছে, আমি নন ক্যাডারে সিলেক্টেড, এখন রামপাল পাওয়ার প্ল্যান্টে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি, বয়স 31। আগে প্রিপারেশন খুবই ভালো ছিল, প্রায় 5-6 বছর গ্যাপ। প্রশ্ন হলো, এক ভাইবাতে বয়স কোনো নেগেটিভ ইফেক্ট দিবে কিনা? না, কোনো সমস্যা নেই। 5-6 বছর গ্যাপের পর নতুন করে পেরে উঠতে পারবো কিনা? ইনশাল্লাহ আপনি পারবেন। আপনাকে একটু পরিশ্রম করতে হবে, তো বুঝতেই পারতেছেন। আপনার গ্যাপে নিয়ে আমি একটা কথা বলি, মানে ভাইবাতে আপনার বয়স নিয়ে একটা কথা বলি। আমি তো 41st পুলিশে আছি। তো আমার তো সাথে অনেক ক্যাডাররাই আছেন যাদের কিন্তু 1990 সালে জন্ম, মানে সার্টিফিকেটেই দেয়া। মানে ইতিমধ্যে তারা আছেন অনেকেই 5-6 বছর অন্যান্য জায়গায় চাকরি করে আসছেন। তার মানে তারাও দেখেন যখন আবেদন করেছেন 2019-এ, তখন তাদের কিন্তু মোটামুটি 29-30 বছর বয়সের সময় তারা আবেদন করেছেন, এবং চাকরি নিয়ে এই যে আস্তে আস্তে কিন্তু তাদের বয়স ইতিমধ্যে দেখেন 34-35 হয়ে গেছে। এক সার্টিফিকেটের বয়স, বাস্তবে তার একটু বেশি হবে। সো তারাও কিন্তু ভাইবা দিয়েই কিন্তু সিলেক্টেড হয়েই কিন্তু আসছে, এবং অন্যান্য জায়গায় আগের 5-6 বছরে তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইতিমধ্যেই আছে। সো আপনার ভাইভাতে এটা নিয়ে নেগেটিভ ইফেক্ট পড়ার তো কোনো সম্ভাবনা নাই, উদাহরণ তো দিয়েই দিলাম। আর 5-6 বছর গ্যাপের পরে নতুন করে পেরে উঠতে পারবেন না কেন? কারণ আপনি আগে যেহেতু চাকরি পেয়ে গেছেন, তার মানে অবশ্যই আপনার সেই ক্যালিবার আছে। আপনাকে একটু ঝালাই করে নিতে হবে, নতুন পড়াগুলো একটু ঝালাই করে নিতে হবে, ওই সিস্টেমে কাজে লাগাই ফেলেন আপনার জবের পরের, সন্ধ্যার পরের সময়টুকু।
অফ যেগুলো, আপনি কি একটু পরিশ্রম করতে হবে। চাকরি স্লাইড ফলো করলে কি 95% প্রিপারেশন হয়ে যাবে? স্লাইড ফলো করলে 95% প্রিপারেশন আমি এটা বলবো না। তবে ক্লাসে যেহেতু মূল কথাগুলো পড়ানো হয় আর স্লাইডটা যদি আপনি পড়েন, তার পরবর্তীতে আপনাকে বই থেকে অবশ্যই প্রিভিয়াস প্রশ্নগুলো মূল কথাগুলো পড়ে ফেলতে হবে। তাহলে মোটামুটি আপনি 80 to 90%-এর মতো প্রিপারেশন ইনশাল্লাহ আশা করতে পারেন। তো পরিশ্রম করতে হবে প্রচুর। দিনে 12-13 ঘন্টা কিন্তু আপনাকে পড়তে হবে। ভোকাবুলারির জন্য কোন বই ফলো করব? যে কোনো একটা বই নিয়ে নেন না। বইয়ের নাম বলাটা তো আমি ঠিক হবে না। লাইব্রেরিতে যে যে কোনো একটা বই দেখে, ভালো প্রকাশনের যে কোনো একটা বই আপনি নিয়ে নেন। চাকরিজীবীদের জন্য রুটিন নিয়ে যেটা বলছেন, এখন চাকরিজীবীদের রুটিন নিয়ে যদি বলতে যাই, তাহলে যেটা মানে করতে হবে যে আপনারা জব ধরেন সন্ধ্যা 6টায় যদি ফ্রি হয়ে যান, তাহলে সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে 6 ঘন্টা বাদ দিলে মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা মতো সময় আপনি পড়ার টেবিলে দেওয়ার চেষ্টা করেন। 4.5 থেকে 5 ঘন্টা মোটামুটি পড়ার টেবিলে দেওয়ার চেষ্টা করেন। এর মধ্যে দৈনিক মানে যে জিনিসগুলো আপনার দুর্বলতা আছে সেগুলা পড়েন, রেগুলার পড়া পড়েন। আর শুক্র শনি অফ ডেটাতে কিন্তু খুব ভালো মানে আপনার সময় কাজে লাগাতে হবে। এখন আপাতত এপ্রিলের আগে তো একটু চাপ বেশি, সুতরাং আগামী 5 মাস এই শুক্র শনি অফ ডে গুলো কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাই ফেলতে হবে। আর আপনার কাজের যদি মাঝে মাঝে একটু একটু গ্যাপ পান এমন যদি হয়, তাহলে ফোনে ভোকাবুলারি পিডিএফ রাখতে পারেন, অথবা ফোনে গণিতের কিছু আনকমন ম্যাথস অথবা সূত্র যা আছে সেগুলো খাতা থেকে ছবি উঠায় নিয়ে রাখতে পারেন। সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ধারাগুলো, আপনি অনুচ্ছেদগুলো ছবি উঠায় নিয়ে যাইতে পারেন। এই মুখস্থ করার জিনিসগুলো কিন্তু আপনি কাজের ফাঁকে ফাঁকে একটু করে কাজে লাগাতে পারবেন, স্পেশালি ভোকাবুলারি। ভোকাবুলারি কিন্তু উঠতে বসতে দেখতে পারলে কিন্তু সুবিধা হয়ে যায়। সো ভোকাবুলারি কিছু পিডিএফ যদি থাকে কমন, এগুলি অনেক পাওয়া যায় ফেসবুকে, গুগল মানে যে সোশ্যাল সাইট গুলোতে অনেক পাওয়া যায়, এগুলো কিছু পিডিএফ ফোনে রাখতে পারেন। সময়গুলো এইভাবে কাজে লাগাতে হবে। ব্যাংকে আছি, এবারই প্রথম বিসিএস দিব, 4 মাসে সিলেবাস কমপ্লিট করা যাবে, সময় 5 মাস আছে। 4 মাস মোটামুটি পরে আপনি যেহেতু ব্যাংকে আছেন, তার মানে আপনি আগেও আপনার পড়াশোনা করা আছে। তো এবার 4 মাসে মোটামুটি আপনি ইনশাল্লাহ অনেকটুকু কভার করে ফেলতে পারবেন। ফুল না হলে মোটামুটি 85-90% ইনশাল্লাহ পারবেন, কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে প্রচুর। ক্লাসগুলো 7 PM থেকে আগে ছিল শাহিন ভাইয়া, এখন শীতকাল বলেই 6:30টায় আনা হয়েছে, আগে কিন্তু 7টা থেকে ছিল। আপনি কোন বইগুলো ফলো করেছিলেন সেগুলো যদি অভিজ্ঞতা শেয়ার করতেন, এটা তো এই জায়গাতে বলাটা ঠিক হবে না। পরে পার্সোনালি কোনো সময় আপনার সাথে দেখা হলে বলবো না। ঠিক আছে ভাইয়া? তো দেখেন, মোটামুটি প্রস্তুতি সাজায় নেন। সবার সবার সঙ্গে প্রস্তুতি মানে স্ট্র্যাটেজি সেম হবে না, কিন্তু 19-20 হবে। কিন্তু আপনার নিজেই ভালো বুঝতে পারবেন কোন জায়গাতে আপনার শক্তিমত্তা, কোন জায়গাতে আপনার দুর্বলতা। তো শক্তিমত্তাকে একদম ফুল এক্সিলেন্ট ওয়েতে খেলতে হবে, দুর্বলতা কাটায় ফেলতে হবে। যে কোন জায়গায় দুর্বলতা, কেন আমি কি করতে পারি, একেবারেই দুর্বল, একেবারেই বারবার ভুল করতেছি, ওকে আই উইল লিভ দ্যাট কোয়েশ্চেন। আমাকে 200 মার্কের মধ্যে 130 টার্গেট হইলে আমি হেসে খেলে পাস করব। বাকি 70 আমি দিলাম ছেড়ে, যেগুলো আমি অ্যান্সার করব না, এগুলো আমি ভুল করতেছি। তো টপিক গুলো পড়ে রাখলাম রিটেনের জন্য। কিছু টপিক আছে সেগুলো শুধু প্রিলির জন্য, রিটেনে সেখান থেকে প্রশ্নই আসে না। তো এরকম কিছু টপিক আমি শেষ মুহূর্তে ছেড়ে দিলাম। তো সমস্যা তো কিছু নাই। আমাকে তো বুঝে শুনে আমার স্ট্র্যাটেজি সাজাইতে হবে। আর একটা জিনিস তো বুঝবেনই যে 5 মাস সময় যেহেতু আছে, আপনাকে পরিশ্রমী হইতে হবে বেশি। ঠিক আছে? এখন দেখুন, আপনাদের এই 47তম বিসিএস, আপনারা এক্সপিরিয়েন্ট, আপনাদের জন্য 47-এর প্রিলিমিনারির জন্য এর আগে 3টা ব্যাচ গিয়েছে, পায়োনিয়ার ব্যাচ, প্রোগ্রেসিভ ব্যাচ, অপটিমাম ব্যাচ। এবার আপনাদের জন্য নতুন যে ব্যাচটা এসেছে আজকে থেকে, সেটা শুভ উদ্বোধন হলো ধরা যায়, সেটা হচ্ছে ইন্টেন্সিভ ব্যাচ। তো এই ইন্টেন্সিভ ব্যাচে আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত টোটাল মানে বেশ কিছু ক্লাস থাকবে, 60 ক্লাস থাকবে। এবং প্রত্যেকটা ক্লাসের পরে যেটা হচ্ছে যে প্রচুর চর্চা, সেজন্য আপনাদের প্রচুর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা কিন্তু থাকছে। তো এই ব্যাচে আপনাদের জন্য কি থাকছে না থাকছে সেটা নিয়ে আমরা দেখবো। কিছু কমন মানে কোয়েশন হয়তো বা অ্যারাইজ করতে পারে, সেই কোয়েশনের উত্তরগুলো দেখারও আমরা একটু চেষ্টা করব। ঠিক আছে? আমরা এই ব্যাচে কতজন আছি ভাইয়া সেটা আমি বলতে পারছি না, সেটা ভাইয়ারা বলতে পারবে, যারা হিসাব রাখেন আর কি। হ্যাঁ, দেখেন তো 47তম প্রিলিমিনারির এই ব্যাচে ফুল কোর্সে আপনাদের জন্য যা থাকছে, যারা কম্বোতে আছেন অথবা অনলাইনে আছেন, দেখেন কমন যে জিনিসটা আছে যে লেকচার ক্লাস থাকবে আপনাদের জন্য 60টা। এই 60টা ক্লাসেই ফুল সিলেবাসটাকে কভার করে আপনাদের দেখায় দেওয়া হবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো। আর ডেইলি এক্সাম থাকছে, এটা অনলাইনে হবে 120 সেট। এক সেট হবে লাইভ, আর এক সেট হবে আপনার মোটামুটি আর্কাইভের কোয়েশ্চেন গুলো থেকে। এইভাবে প্রত্যেকটা ক্লাসের এগেনস্টে 2টা করে এক্সাম থাকবে, একটা লাইভ হবে, একটা আর্কাইভ থেকে কোয়েশ্চেন নিয়ে হবে। তো এটা কম্বো অনলাইনে সকলের জন্য সমান, কারণ ডেইলি এক্সাম গুলো অনলাইনে হবে। আর তার পরবর্তীতে আপনার উইকলি এক্সাম হবে। আপনাদের উইকলি এক্সাম হবে অনলাইনে, এই যে দেখতেছেন 32 সেট। আর এই যে উইকলি এক্সাম কম্বোতে হবে 48 সেট। কারণ এখানে
আপনার ডেইলি এক্সামের মতো আপনি প্রত্যেকটা পরীক্ষায় দুইবার দিতে পারবেন, লাইভ আর ওই আগের কোয়েশ্চেন থেকে, আর্কাইভ থেকে। আর তার পাশাপাশি কম্বোর বেলায় অফলাইনে 16 সেট পরীক্ষা 16 সপ্তাহে যোগ হয়ে যাবে। মানে উইকলি এক্সাম 16 সপ্তাহ ব্যাপী হবে। সেখানে লাইভ অ্যান্ড প্র্যাকটিস, আর তার পাশাপাশি আপনার অফলাইনে যে পরীক্ষাগুলো আছে সশরীরে ব্রাঞ্চে যে দেওয়ার মতো, সেগুলো সশরীরে ব্রাঞ্চে যে দিতে পারবেন। মান্থলি এক্সাম দেখেন আপনার 4 মাস ব্যাপী কোর্স যেহেতু এই পর্যন্ত সাজানো আছে ফাইনাল মডেল টেস্টের আগে, তো এই 4 মাসে এখানেও ঠিক আগের মতো লাইভ প্লাস প্র্যাকটিস 8 সেট, আর এখানে তার সঙ্গে ফিজিক্যাল 4 সেট যোগ হয়ে টোটাল 12 সেট এক্সাম হবে। ঠিক আছে, লিখে দিচ্ছি 4+4+4, আর এখানে 4+4। ঠিক আছে, সাবজেক্ট ফাইনাল, তো দেখতে পাচ্ছেন সাবজেক্ট ফাইনাল হবে এখানে 12 সেট, আর এখানে 6 সেট এক্সট্রা যোগ হবে, ফিজিক্যাল 18 সেট। ফাইনাল মডেল টেস্ট ঠিক একই রকম ভাবে 10 সেট আর 15 সেট। আর ইউনিক সুবিধা যেটা থাকছে সেটা হচ্ছে সার্বক্ষণিক 24, মানে 24x7 Q&A সেবা। এই জিনিসটাকে আমি একটু বলি, কারণ এখানে আমাদের প্রচুর প্রশ্ন প্রায়শই আসে। এই সুবিধাটা হচ্ছে কি, আপনাদের জন্য এই Q&A এর একটা সেকশনই আছে, আপনারা দেখতে পারবেন সেখানে আপনি যে কোনো ভাবে, আচ্ছা তাকে একটু পরেই বলি, একটু পরেই বলি। আর দেখেন, যারা ফুল কোর্স নিচ্ছেন না, মানে শুধুমাত্র ক্লাস করতে চাচ্ছেন, পরীক্ষা দিবেন না, আমি বলবো যে পরীক্ষাটা দেওয়া আপনাদের উচিত। এমন হইতে পারে যে হ্যাঁ আগে অনেক কিছু আপনি পড়ছেন সেজন্য ক্লাস কম করলে হইতো, কিন্তু পরীক্ষা কিন্তু দেওয়া উচিত। কারণ এটা আমার ভাইয়ারা বলতো যে পড়ো, সবসময় পরীক্ষা ফেস করতে হবে, কারণ পরীক্ষা ফেস করলে কিন্তু বোঝা যায় নিজে কোথায় আছি, কতটুকু জানি। একটা জিনিস পড়লে মনে হয় যে না, পরীক্ষা হলে তো আমি পেরে যাবই, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় কিন্তু বোঝা যায় যে আসলে এটা আমি কতটুকু পারতেছি আর কতটুকু পারতেছি না। তো আমি আপনাদের বলবো যে ভাই, পরীক্ষা দিন। কারণ কোচিং এ দিলে দেন, না দিলে না দেন, বাসায় দেন, অন্তত বাসায় দিন, কিন্তু পরীক্ষা দিন। প্রচুর প্র্যাকটিস করেই কিন্তু আপনাকে টাইম ম্যানেজমেন্ট হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। তো যারা শুধুমাত্র ক্লাস করতেছেন, আপনাদের জন্য অনলাইনে ক্লাসগুলো হবে টোটাল 60 ক্লাস, এবং আপনাদের ক্লাসের সঙ্গে আপনাদের এই ক্লাসগুলো চর্চা করার জন্য ডেইলি এক্সামটা কিন্তু আপনারা মোটামুটি পেয়ে যাচ্ছেন ক্লাসগুলোর সঙ্গে। ডেইলি এক্সাম ঠিক আগের মতো, 60টা ক্লাসের জন্য 60টা পরীক্ষা হবে লাইভ, আর 60টা পরীক্ষা হবে প্র্যাকটিস এক্সাম। আর প্রত্যেকটা ক্লাসের আপনাদের রিভিউ, যে মানে সরি রিপ্লে যে ভিডিও আছে, এটা একদম প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে থেকে যাবে। যখনই আপনার দরকার তখনই আপনি সেই ভিডিও দেখে নিতে পারবেন। আর সার্বক্ষণিক, মানে হচ্ছে একদম সবসময় Q&A সার্ভিসটা থেকে যাচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এখন যারা শুধু এক্সাম ব্যাচে এনরোল করবেন, তাদের জন্য দেখেন ডেইলি এক্সাম, সরি ডেইলি এক্সামটা আপনাদের জন্য থাকতেছে না, কারণ ডেইলি এক্সামটা হচ্ছে কি ক্লাসের অংশ। ঠিক আছে, ডেইলি যে এক্সাম সেটা কিন্তু অনলাইন ক্লাসের অংশ, সেজন্য এখানে এক্সাম ব্যাচে ডেইলি এক্সাম থাকতেছে না। এখানে আপনার উইকলি এক্সাম ওই ঠিক বাকি অংশ আগের মতোই, যে এখানে 2 সেট 2 সেট, আর এখানে হচ্ছে সেটা 3 অনুপাতে বিভক্ত, কারণ একটা এক্সট্রা অফলাইন যোগ হয়ে যাবে। আর বাকি সবকিছু মোটামুটি আগের মতো সেম, আমি একই কথা আর দুইবার বলবো না। এখন কিছু সাধারণ প্রশ্ন মনে আসতে পারে, যে ক্লাস কারা নিবেন, অথবা ক্লাস কখন ও কিভাবে হবে, পরীক্ষা পদ্ধতি কেমন, অফলাইন পরীক্ষা কোথায় দিব, বই কিভাবে সংগ্রহ করব, ক্লাস পরীক্ষার বাইরে বিষয়ভিত্তিক সমস্যা সমাধানে করণীয় কি। সো এই জিনিসগুলো নিয়ে কিছু প্রশ্নের উত্তর যদি দেই, যে ক্লাসগুলো কারা নেবেন, উত্তরণী সবগুলো ক্লাস কিন্তু বিসিএস ক্যাডার স্যাররা ভাইয়ারা নেন। তো বিসিএস ক্যাডার ভাইয়ারা যখন ক্লাস আপনার নিবেন, উত্তরণের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা ক্লাসে 2জন করে ক্যাডার কিন্তু থাকেন। একজন ভাইয়া হচ্ছে ভোকালে থাকবেন, তিনি আপনার ক্লাসটা কন্ডাক্ট করবেন আপনার সঙ্গে সরাসরি, উনি লেকচার দিয়ে আপনাকে ক্লাসটা বুঝাই দিবেন স্লাইডের সঙ্গে সঙ্গে। আর একজন ভাইয়া কিন্তু স্ট্যান্ড বাই থাকবে, এবং ওনার কাজ হবে কিন্তু Q&A সেকশনের উত্তর দেওয়া। যেমন আজকে Q&A তে কিন্তু আপনারা প্রশ্ন করছেন, এবং যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস, Q&A টা মোটামুটি আমি দেখছি। কিন্তু অন্যদিন এই Q&A এর প্রশ্নগুলো দেখার জন্য একজন ভাইয়া থাকবে। আপনারা পড়া সংশ্লিষ্ট যেই আলাদা কোনো যদি প্রশ্ন থেকে থাকে, তাহলে সেই প্রশ্নগুলো Q&A তে ড্রপ করে দিবেন। ওই ক্যাডার ভাইয়া কিন্তু আপনাদের প্রশ্নের এই উত্তরগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, সুতরাং প্রত্যেকটা ক্লাসে বিশেষ ক্যাডার থাকবেন 2জন, একজন ভোকালে থাকবেন, আরেকজন স্ট্যান্ড বাই Q&A তে থাকবেন। সো এটা মোটামুটি আমাদের উত্তরণের একটা ইউনিক বৈশিষ্ট্য বলতে পারেন। প্রত্যেকটা ক্লাস তো লাইভ যাবে, কোনো রেকর্ডেড ক্লাস কিন্তু হবে না, মানে পুরান কোনো ক্লাস রেকর্ডেড চালায় দেওয়া হয় অনেক সময়, এরকম কিন্তু কখনোই হয় না, সকল ক্লাস লাইভ যায়। এবং সেই লাইভ ক্লাসের যে ভিডিও আছে, ভিডিওটা আপনার অ্যাকাউন্টে থাকবে প্রিলিমিনারি পরীক্ষার ঠিক একদম পূর্ব পর্যন্ত। আর প্রত্যেকটা ক্লাসে, এই যে যেমন আজকে আমি দাগাদাগি করতেছি, তো আজকের এগুলিতে অনেক কিছু অনর্থক কথাবার্তা বা কিছু অর্থ অর্থমূলক কিছু কথাবার্তা আছে, তো অন্যান্য ক্লাসে কিন্তু ভাইয়ারা প্রচুর ক্লাসে কিন্তু লিখে লিখে পড়ান, ম্যাথের সলভ করা, অথবা ইংরেজি ধরেন গ্রামারের রুলস লেখা, বা নতুন এক্সাম্পল লেখা, বা বাংলাতে নতুন নতুন বৈশিষ্ট্য লেখা, এই টাইপের আর কি। এইরকম টোটাল যে ক্লাস আমরা যা লিখে লিখে পড়াই, সেটা পিডিএফ করে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপলোড করা থাকবে। সো এটা অনেকটা আপনার লেকচারের মতোই কাজ করবে, এটা আপনি পড়ে পড়ে ভিডিওর সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখে নিতে পারবেন। তো মোটামুটি ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো।
এক একটা ক্লাসের স্ট্যান্ডার্ড সময়সীমা হচ্ছে 2 ঘন্টা, তবে বেশিরভাগ সময় 2 ঘন্টায় ক্লাস দেখা যায় যে ক্লাস এক্সটেন্ড করে, বেশিরভাগ সময় 2 ঘন্টায় ক্লাস শেষ হতে চায় না। কারণ ভালোভাবে টপিক না বোঝায় কোনো ভাইয়ারাই সাধারণত স্যাটিসফাইড থাকেন না বেশিরভাগ ক্ষেত্রেই, সো ক্লাসগুলো একটু বড় হয়ে যায়। এখন তার পরবর্তীতে হচ্ছে হলো ক্লাস কখন ও কিভাবে হবে। ক্লাসগুলো তো অনলাইনে হবে, বুঝতেই পারতেছেন, আপনাদের আইডিতে লিংক চলে যাবে, সেই জায়গা থেকে আপনারা ক্লাসে অ্যাড হবেন। এবং ক্লাসগুলো হবে প্রতিদিন সন্ধ্যা 6:30টায়, ঠিক আছে? আপনাদের যে রুটিন ইতোমধ্যে আপলোড করা হয়েছে, সেখানে ক্লাসগুলো 6:30টায় হবে। কোনোদিন যদি কোনো কারণে মানে আনএভেটেবল কোনো রিজনে যদি ক্লাস একটু আগে পরে হয়, সেটা এসএমএস দিয়ে জানাই দেওয়া হয় সাধারণত, তবে এরকম খুব বেশি একটা হয় না। আর কিভাবে হবে, তো অনলাইনে ক্লাসগুলো হবে জুমের মাধ্যমে যুক্ত হয়ে আপনি ভালোভাবে ক্লাসগুলো দেখতে পারবেন। চ্যাটের মধ্যে ভাইয়াদের প্রশ্ন করতে পারবেন, রেসপন্স করতে পারবেন, আজকে যেমন করছেন কিউ এন্ড এ তে প্রশ্ন করতে পারবেন। পরীক্ষা পদ্ধতি কেমন? তো উত্তরণের পরীক্ষা পদ্ধতি হচ্ছে কি অফলাইন আর অনলাইন। সো যারা কম্বো ব্যাচে ভর্তি হচ্ছেন তাদের জন্য এক্সট্রা সুবিধা হিসেবে অফলাইন যোগ হবে, সেটা পরে বলছি। আর অনলাইনে আপনি পরীক্ষাগুলো দিতে পারবেন যারা ক্লাস ব্যাচে অথবা এক্সাম ব্যাচে অনলাইনে ভর্তি হয়েছেন। তো আপনাদের পরীক্ষাগুলো হবে কি, একটা হবে লাইভ, একটা হবে প্র্যাকটিস। তো লাইভ পরীক্ষাটা নির্দিষ্ট সময়সীমা থাকে বা সেটা ওই সময়ই করতে হয় এরকম। আর প্র্যাকটিস এক্সামের সময় কি পুরাতন যে কোয়েশন গুলো আছে বা নতুন কিছু কোয়েশন সেগুলো সাফল করে আপনাদের দিয়ে দেওয়া হয় প্র্যাকটিস করার জন্য। আর তার পাশাপাশি যারা কম্বো ব্যাচে এনরোল করেন তাদের ব্রাঞ্চে যে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। যেহেতু পরীক্ষাগুলো আপনি যে পিএসসির যে প্রিলিমিনারি পরীক্ষা দিবেন সেটা আপনাকে ফিজিক্যালি পরীক্ষা দিতে হবে। সো ফিজিক্যালি পরীক্ষা দেওয়ার কিন্তু আসলে বিকল্প নাই। ঘরে বসে পরীক্ষা দেওয়া এক জিনিস, হলে বসে পরীক্ষা দেওয়া কিন্তু ভিন্ন জিনিস। একদম সরাসরি পিসিতে দেখে দেখে জাস্ট হচ্ছে অপশন সিলেক্ট করা আর সরাসরি ওএমআর নিয়ে সেটাকে গোল্লা ভরাট করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো অফলাইনে পরীক্ষাগুলো দেয়া আমার কাছে মনে হয় একটু যে বাস্তবতার একটু বেশি কাছাকাছি যাওয়া যায়, প্র্যাকটিসটা ভালো হয়। সো এই জায়গাতে আপনার ব্রাঞ্চে বসে সরাসরি ওয়েমারে গোল্লা ভরাট করে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাগুলো আপনারা দিবেন উদ্ভাস উন্মেষ উত্তরণের ব্রাঞ্চগুলোতে। ওকে। তার পরবর্তী প্রশ্নটা যেটা হচ্ছে অফলাইন পরীক্ষা কোথায় দিবেন, বই সংগ্রহ কিভাবে করবেন। সারা বাংলাদেশে উদ্ভাস উন্মেষ উত্তরণের 80টার উপরে কিন্তু ব্রাঞ্চ আছে। সো আপনার মানে নিকটবর্তী যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে যে আপনি অফলাইনে সরাসরি পরীক্ষা দিয়ে দিতে পারবেন। আর পরীক্ষাগুলো এই ব্রাঞ্চে দেওয়ার পাশাপাশি বইগুলো সংগ্রহ করতে পারবেন ব্রাঞ্চ থেকে, যে কোনো ব্রাঞ্চে আপনাদের জন্য বইগুলো রেডি থাকবে। তার পাশাপাশি রকমারিতে কিন্তু আপনারা বইগুলো অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারবেন। সো বই আপনারা নেন বা বই যদি কখনো কোনো কপিতে সমস্যা থাকে সেগুলো চেঞ্জ করা, এক্সচেঞ্জ করা বা যাই হোক না কেন, সবগুলো আপনারা ব্রাঞ্চ থেকে এবং রকমারির মাধ্যমে বুঝে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ক্লাস পরীক্ষার বাহিরে বিষয়ভিত্তিক সমস্যা সমাধানে করণীয় কি? এখন বিষয়ভিত্তিক সমস্যা সমাধানের মধ্যে যে জিনিসটা করতে হবে, যে বিষয়ভিত্তিক সমস্যা সমাধানের জন্য ক্লাস পরীক্ষার পাশাপাশি আপনি বিষয়ভিত্তিক বই পড়েন। বই পড়তে পড়তে কোনো জিনিস যদি আপনার মনের মধ্যে প্রশ্ন চলে আসে, তাহলে প্রশ্ন পাঠিয়ে দিতে পারবেন উত্তরণে কিউ এন্ড এ তে। সো বিষয়ভিত্তিক বই যখন পড়েন, আমি যেটা বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টারের পরেই কিন্তু বিগত যে প্রশ্নগুলো থাকে এবং যে সম্ভাব্য কিছু প্র্যাকটিস প্রশ্ন থাকে, বিগত প্রশ্নগুলো তো সবগুলো অবশ্যই, আর প্র্যাকটিস প্রশ্নগুলোর মধ্যে যেগুলো একটু গঠনমূলক ভালো মনে হচ্ছে সেই প্রশ্নগুলো পড়ে ফেলা। প্রত্যেকটা মানে টপিকের যে মূল কথাবার্তা যা আছে মূল কথাগুলো পড়ে ফেলা, আন্ডারলাইন করে লাল সবুজ কালি দিয়ে দাগিয়ে পড়লে মোটামুটি ভালো হয়। সেইভাবে বিষয়ভিত্তিক প্রিপারেশন আপনাকে আগায় নিতে হবে। গণিত করতে যাচ্ছেন যখন সূত্র বুঝতে সমস্যা হচ্ছে, সিমিলার টাইপের একটা ম্যাথ রেকর্ডেড ক্লাস থেকে একবার দেখে নিলেন। ইংরেজি যখন পড়তে যাচ্ছেন, এমসিকিউ সলভ করছেন, হয়তো ভাই রুলসটা ভুলে গেছি বা মনে পড়ছে না, তখন আপনি আপনার রেকর্ডেড ক্লাস একবার দেখে নিয়ে ভাইয়ার কথাটা শুনে নিতে পারেন যে ভাইয়া এই সূত্র সম্পর্কে কি বলেছিল। সো আপনার ক্লাস রেকর্ডেড থাকার কারণে যে সুবিধা হচ্ছে, যখন আপনি নিজে পড়তে যাচ্ছেন তখন বারবার কিন্তু আপনার দেখে সাহায্য নেওয়ার কিন্তু একটা সুযোগ থেকে যাচ্ছে। সো এই তো, পড়া এখন শুরু করে দিতে হবে, বেশি তো আর আলাপ আলোচনা করা যাবে না। এখন প্রত্যেকটা পরীক্ষার পরে যে সুবিধাটা হচ্ছে সেটা হলো আপনার মোবাইলে অটোমেটিক্যালি এসএমএস এর রেজাল্ট চলে যাবে যে আপনি কত নম্বর পেলেন। এবং যারা একটা নির্দিষ্ট পরিমাণ মার্কস পান, সম্ভবত 50 মার্কস বা এরকম, তাদের মেরিট লিস্টটা কিন্তু আমাদের উত্তরণের পেজে আপলোড করে দেওয়া হয়। সেখানে দেখা যায় আপনি কতজন পরীক্ষা দিয়েছে, মানে নির্দিষ্ট মার্ক না পার্সেন্ট নাম্বারের বেশি পেয়েছে, তার মধ্যে আপনার অবস্থান কত। সো নিজেকে যাচাই করার জন্য একটা কমন প্ল্যাটফর্ম কিন্তু পরীক্ষার আগে আপনি পেয়ে যাচ্ছেন। আর ফোনে আপনার পরীক্ষা দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যানালাইসিস রিপোর্টটা চলে যাবে, যে আপনি কোন উত্তরটা সঠিক দাগিয়েছেন অথবা কোন উত্তরটা ভুল দাগিয়েছেন, সেটা কেন ভুল আর সঠিক উত্তরটার ব্যাখ্যাটা কি, এই সংক্রান্ত অ্যানালাইসিস রিপোর্টটা কিন্তু চলে যায়, যেটার ব্যাখ্যাগুলো পড়ে কিন্তু অন্তত পরে এবার ভুল এড়ানো অথবা একটু প্রশ্ন ঘুরিয়ে আসলে কিভাবে সঠিক উত্তর চুজ করা যায় সেই জিনিসটা কিন্তু সম্ভব হয়, সঠিক উত্তর পিক করা কিন্তু সম্ভব হয়। এখন যেটা বলছিলাম, অ্যানালাইসিস রিপোর্টটা পিডিএফ দিলে ভালো হতো।
অ্যানালাইসিস রিপোর্টটা পিডিএফ বা কোন ভার্সনে যায়, সম্ভবত আপনার প্রশ্নের পরবর্তীতে সেটা স্ক্রল করার মতো ভার্সনে যায়, পরীক্ষার সাথে সম্ভবত সেটা থাকে। ইনকনভেনিয়েন্ট না, মানে সুবিধাজনক ইয়াতে যাবে, ফরম্যাটে যাবে, সমস্যার কিছু নাই। এখন দেখেন Q&A সার্ভিস নিয়ে যেটা বলবো, যে আপনি পড়ার সময় যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে, ধরেন আপনার একটু সমস্যা, একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে ভাই এটা কিভাবে হলো, কেন হলো, বা এটা কেন হচ্ছে, বা এটা অন্যটা কেন হলো না, এই টাইপের প্রশ্ন যদি থাকে, তাহলে দেখেন Q&A যে সেকশন আছে সেখানে, যে আপনি প্রিলিমিনারি Q&A সার্ভিস সিলেক্ট করলেন, সেখানে কোন বিষয়ের জন্য প্রশ্ন করছেন, সেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নাকি না জেনারেল সায়েন্স নাকি না আইসিটি, সেটা সিলেক্ট করে নিলেন। তখন সেটার সাব টপিকটা কি আছে সেটা সিলেক্ট করে নিলেন। তখন আপনি যে কোনো ওয়েতে কিন্তু আপনার প্রশ্নটা আপনি লিখেও সেটা ড্রপ করতে পারেন, বা কোনো একটা ইমেজও আপনি আপলোড করতে পারেন, অথবা ভয়েস পাঠাইতে পারেন, এরকম নানান ভাবে কিন্তু আপনি আপনার প্রশ্নটা ড্রপ করে দিতে পারেন। আপনার বিশেষজ্ঞ যে টিচার প্যানেল আছেন, তারা আপনার প্রশ্নটা দেখে সর্বোচ্চ সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন, আপনাকে সেই উত্তর মানে মানে উত্তরটা সেটা দেওয়ার মাধ্যমে। আর এই যে দেখছেন, আপনার অ্যানালাইসিস রিপোর্টটা পিডিএফ ভার্সনে যাবে। তো Q&A সার্ভিসের যে সুবিধাটা হচ্ছে, আপনার যে কোনো সময়, সপ্তাহে 7 দিন যে কোনো সময় আপনি Q&A সেকশনে কোয়েশ্চেন ড্রপ করতে পারেন, ভাইয়ারা সেটা অফিস টাইমের সুবিধা মতো অবশ্যই দেখে আপনার প্রশ্নের সর্বোত্তম উত্তরটা দেওয়ার কিন্তু চেষ্টা থেকে যায়। সো এই সার্ভিসটা কিন্তু আপনি যে কোনো সময় নিতে পারেন। ওকে। আর এর পাশাপাশি যদি আপনি বই সংগ্রহ করতে চান, সো আপনি উত্তরণের যখন বই যদি নিতে চান, সেখানে আপনার পূর্ণাঙ্গ সেট বই আছে। এখানে টোটাল 10টা সাবজেক্টের বই, মোট 13টা বইতে বিভক্ত করা হয়েছে। একটা আছে কোয়েশ্চেন ব্যাংক। তার পাশাপাশি দেখেন ইংরেজির জন্য লিটারেচার ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা বই, বাংলাতে ভাষা মানে ব্যাকরণ অংশ সাহিত্য অংশের জন্য আলাদা আলাদা বই, বাংলাদেশ বিষয় বলি, তার পরবর্তীতে আন্তর্জাতিক বিষয় বলি, তার পরবর্তীতে এই যে গাণিতিক যুক্তি, তার পরবর্তীতে এই যে মানসিক দক্ষতা, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, কম্পিউটার, সাধারণ বিজ্ঞান, ভূগোল, এইরকম 10টা সাবজেক্টের টোটাল 12টা বই, আর চার সঙ্গে একটা কোয়েশ্চেন ব্যাংক, টোটাল এই 13টা বই আপনাদের জন্য সাজানো আছে। সর্বশেষ সংস্করণ মূল্য 4,500 টাকা। এটা হয়তো বা আপনি ব্রাঞ্চ থেকেও কালেক্ট করতে পারেন, চাইলে রকমারির মাধ্যমে কালেক্ট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে। তো আপনাদের রুটিন ইতোমধ্যে আপলোড করা হয়েছে। সেই রুটিন অনুযায়ী আপনারা, মানে উত্তরণের যে পেজ আছে সেখানে রুটিনে আপলোড করা হয়েছে, সেই রুটিন অনুযায়ী কবে কোন ক্লাস হবে সেগুলো দেখে নিতে পারেন। তো এই জায়গাতে দেখেন Q&A তে অনেকগুলো প্রশ্ন আসছে, আমি একটু পরে পরে দেখি কে কি বলছেন। আসসালামু আলাইকুম। উম, ভাইয়া ফার্স্ট ওকে, আপনার জন্য শুভকামনা রইল, আপনাদের সকলের জন্যই ভালোভাবে দেন। পুলিশ ক্যাডারের জন্য মেয়েদের হাইট কত হওয়া চাই? মেয়েদের হাইট যে কত হওয়া চাই সেটা তো আমাকে একটু ক্যালকুলেশন, আমার তো মুখস্থ থাকে না। ছেলেটা 5 ফুট 4 দেখছিলাম। আর আপনার যোগ্যতা যেটা আছে সেটা একটু দেখে নিতে হবে, আমি 1 মিনিট দেখে আপনাকে জানাচ্ছি। সার্কুলারের মধ্যে ছিল তো, আমার আবার সেটা মনে থাকে না। এটা দেখেন, মহিলা হচ্ছে 152.40 সেন্টিমিটার, সুতরাং 152.40 সেন্টিমিটারকে যদি একটু কনভার্ট আমরা করি 2.54 দিয়ে দেখেন, তাহলে আমি একটু কনভার্ট করে দেখাই খুব দ্রুত সময়ের মধ্যে। 152.4কে যদি 2.54 দিয়ে ভাগ করা যায়, তাহলে ঠিক মেয়েদের হাইট লাগবে 5 ফুট। ঠিক আছে, মেয়েদের জন্য হাইট লাগবে ঠিক 5 ফুট, ছেলেদের জন্য সেটা 5 ফুট 4 ইঞ্চি। 7 ক্লাস কি যথেষ্ট হবে? 7 ক্লাসে আপনার ক্লাসের চাপ একটু বেশি থাকবে, কারণ বুঝতেই পারছেন সময় কম। সুতরাং যেখানে মানে ক্লাস সংখ্যা একটু কম না দিলে সময়ের মধ্যে ক্লাস শেষ হবে না। সুতরাং ক্লাসগুলো একটু বড় বড় হবে, আপনাকে পড়তে হবে বেশি। বেশি পড়ে যদি রেগুলার মানায় নিতে পারেন ক্লাসের সঙ্গে, ইনশাল্লাহ আপনি অনেক আগায় যেতে পারবেন। পত্রিকা কিভাবে পড়বো? ইংলিশ রিডিং স্কিল বাড়ানোর জন্য নাকি আন্তর্জাতিক জ্ঞানের জন্য? পত্রিকা আপনাকে পড়তে হবে হচ্ছে রিডিং স্কিল বাড়ানোর জন্য। আন্তর্জাতিক জ্ঞানের জন্য আপনি দৈনিক পত্রিকা পড়ে আন্তর্জাতিক পাতা, সম্পাদকীয় পাতা থেকে কিন্তু জ্ঞান পেয়ে যাবেন। কিন্তু ইংরেজি দৈনিকটা আপনাকে পড়তে হবে ইংরেজি পড়ে বোঝার জন্য, আপনার যে ভোকাবল সম্পর্কে উম, মানে আপনার জ্ঞানটাকে এনরিচ করার জন্য, আর আপনি কতটুকু কনসিভ করতে পারছেন সেটা, মানে বুঝতেই পারছেন না কনসিভ করে, সেটা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং বাড়ানোর জন্য, কিভাবে সেন্টেন্স ডেভেলপ করছে পত্রিকাগুলোতে, এই জিনিসগুলো আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। ইংরেজি পরীক্ষা হচ্ছে আপনার ইংরেজির জন্যই। আচ্ছা, ভাইয়া বলছেন আমাদের ব্রেক দিলে ভালো হয়, ক্লাসই শেষ হয়ে যাচ্ছে। র্যান্ডম ক্যাডার চয়েস কি রিকমেন্ডেশনের ক্ষেত্রে কোনো এফেক্ট করে? র্যান্ডম না দিয়ে একটু গুছিয়ে দেওয়াই ভালো। কিছু গ্রুপ আছে, জেনারেল ক্যাডার গুলো মোটামুটি আপনার কয়েকটা ক্যাডার আছে একটা গ্রুপভুক্ত, বাকি কয়েকটা ক্যাডার আছে একটু গ্রুপভুক্ত কাছাকাছি টাইপের, এগুলো কি একটু সাজায় গোছায় দিতে হবে, এটার উপর আপনার একটা ক্লাস পেয়ে যাবেন, টেনশন না। আর 60টা ক্লাস দিয়ে হোল সিলেবাস কভার করা হবে, ক্লাসগুলো একটু বড় বড় হবে, আপনাদের একটু বেশি সময় পড়া টেবিলে থাকতে হবে, এইটাই।
ফ্রি ক্লাস তো পাই নাই, ফ্রি ক্লাসে আপনি পাবেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল, ফ্রি ক্লাসটা গিয়েছিল আরো কয়েকদিন আগে। উত্তরণের ওই যে ফেসবুক পেজে দেখবেন ইয়াগুলো আছে, ক্লাসগুলো আছে, ক্লাসগুলো দেখে নিতে পারবেন। ফাইনাল এক্সাম কি ব্রাঞ্চে গিয়ে দেয়া যাবে? ফাইনাল এক্সাম গুলো আপনার যদি কম্বো থেকে থাকে তাহলে আপনি ব্রাঞ্চে যেতে দিতে পারবেন, আর শুধু অনলাইন হলে শুধু অনলাইনে দিতে হবে। এক্সাম ব্যাচে ভর্তি হয়েছি, ক্লাসগুলো রেকর্ড থাকবে। এক্সাম ব্যাচে তো আপনি ক্লাস পাবেন না, এক্সাম ব্যাচে তো আপনার শুধু এক্সাম হবে, ক্লাসের জন্য তো আপনাকে ক্লাস ব্যাচে ভর্তি হওয়া লাগতো, এটা তো ভুল হয়ে গেছে। বা আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। রেকর্ডেড ক্লাসগুলো ওয়েবসাইটের কোন অপশনে থাকবে, আপনাদের অ্যাকাউন্টে থাকবে, ভাইয়া সেটা বলে দিবে। প্রিপারেশন বুকে 46তমের প্রশ্নগুলো দেয়া নাই, সেক্ষেত্রে কি পরবর্তীতে কোনো সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হবে? ভাইয়া এটার উত্তর দেন, মামুন ভাইয়া। প্লিজ ক্ল্যারিফাই দ্য অ্যাপিয়ারেন্স ইন বিসিএস এক্সাম ইন টার্মস অফ 4 টাইমস লিমিটেশন। এটার লিমিটেশন অলরেডি হয়ে গেছে, যে যত খুশি ততবার পড়বে 32 বছর বয়স পর্যন্ত, টেনশন নিয়েন না। রংপুর উত্তরণের ব্রাঞ্চ কোথায়? মামুন ভাইয়া বলবে। প্রতিদিন মোট কত ঘন্টা পড়া উচিত ইতিমধ্যে বলে দিচ্ছি, 12 ঘন্টা কমপক্ষে পড়া টেবিল আপনাকে থাকতে হবে, পত্রিকা পড়ার সময় বাদ দিয়ে। 12 ঘন্টা পড়া টেবিলে আপনাকে পড়তেই হবে, আর তারপরে বাকি 12 ঘন্টায় আপনার পার্সোনাল সকল কাজ, টিউশন করলে টিউশন এবং পত্রিকা পড়া, বাকি 12 ঘন্টায় যাবে। ঠিক আছে? কারণ পরিশ্রম না করে এখন কিন্তু কঠিন হয়ে যাবে, হ্যাঁ ভাই। তো এই তো মোটামুটি, মামুন ভাই বাকিগুলোর উত্তর একটু দিয়ে দিতে হবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, মোটামুটি দু একটা প্রশ্ন শুনি, ক্লাস শেষ হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে, প্রশ্ন চ্যাট বক্সে করতে পারেন, কিউ এন্ড এ তে করতে হবে না, চ্যাট বক্সে করলে আমি দেখছি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হইলই। আর কারো ঠিক কোনো আছে। প্রশ্ন থাকলে চ্যাটে দিতে পারেন, আর নইলে মামুন ভাই কথা বলবেন। আচ্ছা, হ্যাঁ আমি একটু রুটিনটা দেখাই নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইট দেখান, থেকে। আমি তাহলে শেষ করছি এখানে, আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। সবাই মন দিয়ে পড়াশোনা করেন। আর সমস্যা টমস্যা হলে কিউ এন্ড এ সেকশনটা আছেই। আজকের মতো তাহলে এ পর্যন্ত, মামুন ভাই আমি তাহলে বিদায় নেই। হ্যাঁ ভাইয়া, শিওর। ওকে, আপনাদের প্রশ্ন উত্তরের পালা গেল। বিসিএস কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়াকে সুন্দরভাবে শেষ করার জন্য। তো আমি একটু রুটিনটা দেখিয়ে দিই আপনাদের এখানে। উত্তরণ ডট একাডেমিতে এসে জয়েন করবেন না, জয়েন না অপশনে ক্লিক না করে আওয়ার কোর্সেসে গেলে দেন হচ্ছে ইন্টেন্সিভ ব্যাচ, যেটা ইন্টেন্সিভ ব্যাচে যাওয়ার পরে দেন রুটিন, এখানে রুটিন কিন্তু দেয়া আছে, ফুল কোর্সের রুটিন দেয়া আছে, ক্লাস ব্যাচ যাদের তাদেরটা দেয়া আছে, এক্সাম ব্যাচ যাদের তাদেরটা দেয়া আছে। জাস্ট এর উপরে ক্লিক করলেই আপনার রুটিনটা কিন্তু দেখে যাবেন, দেখতে পাবেন এখানে রুটিনটা দেয়া আছে। এবং আজকে ওরিয়েন্টেশন, নেক্সট হচ্ছে বাংলা সাহিত্য ক্লাস, এবং বাংলা সাহিত্য যেদিন ক্লাস তার পরদিন কিন্তু আপনার বাংলা সাহিত্যের উপরে একটা এমসিকিউ এক্সাম হবে। আর প্রথম উইকলি এক্সামটা আপনাদের হবে হচ্ছে, বলতে গেলে এটা হচ্ছে বেসিক টেস্ট। আপনাদের বিগত বছরের প্রশ্ন একদম 35 থেকে 46তম বিসিএস পর্যন্ত বিগত বছরের কোশ্চেন থেকে একটা বেসিক টেস্ট নেওয়া হবে। তারপর থেকে বিষয়ভিত্তিক উইকলি টেস্ট শুরু হয়ে যাবে আপনাদের। আর পিছন সাইডে সিলেবাস দেয়া আছে, আপনাদের রুটিনটা দুইটা পার্টে আসবে, এটা হচ্ছে পার্ট ওয়ান, পার্ট টুটা পরবর্তীতে দেওয়া হবে। একজন কোশ্চেন করেছিলেন লাইভ এক্সামের সময়টা কতক্ষণ। এটা হচ্ছে লাইভ এক্সামের সময়টা হচ্ছে রাত 12টা থেকে শুরু হয়। যেমন আগামীকাল যে এক্সামটা আপনাদের হবে সেটা হচ্ছে আজকে যে রাত বারোটা থেকে শুরু হবে, অর্থাৎ 12টা AM থেকে এক্সামের টাইম শুরু হবে। দেন ওই রাত যাবে, সারা দিন যাবে, আবার 11টা 55, পরের রাত 11টা 55 এসে আপনার টাইম শেষ হবে। ঠিক আছে। আর অফলাইন এক্সাম যেটা, যারা কম্বো ব্যাচে ভর্তি হয়েছেন তারা যে ব্রাঞ্চে যোগাযোগ করেছেন ভর্তি হয়েছেন সেই ব্রাঞ্চ থেকে আপনার বলে দিবে টাইম, সেই টাইমে গিয়ে এক্সাম দিয়ে আসবেন। ঠিক আছে। আর এরপরে জয়েন নাও অপশনে ক্লিক করবেন, জয়েন নাও অপশনে ক্লিক করার পর দেন হচ্ছে আপনার এভাবে ক্লাসগুলো শো করবে। যেমন এখানে আপনার পরবর্তী ক্লাস কিন্তু এখানে শো করতেছে অলরেডি, আপনারা যারা ঢুকছেন তারা কিন্তু দেখতে পাবেন আপনাদের বাংলা লিটারেচার ক্লাসটা শো করছে, যারা ক্লাস ব্যাচে আছেন। হ্যাঁ। আর আপনাদের পাস্ট ক্লাসে গেলে আপনারা পাস্ট ক্লাসগুলা দেখতে পাবেন। ঠিক আছে। তারপরে হচ্ছে পাস্ট এক্সামে গেলে এক্সাম গুলা দেখতে পাবেন। তো এখানে সবকিছুই আছে ওয়েবসাইটের মধ্যে, আপনারা ঢুকলেই বুঝতে পারবেন। আর একটা জিনিস আমি একটু দেখিয়ে দিই, যেহেতু আর একটা জিনিস একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এখানে মান্থলি অ্যাফেয়ার্স দেয়া আছে। মান্থলি অ্যাফেয়ার্সটার মধ্যে কিন্তু আপনাদের এখানে প্রতিদিনের আপডেট গুলা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, প্রতিনিয়ত যে আপডেট গুলা হচ্ছে আপডেট গুলা এখানে দিয়ে দেওয়া হয়। যে কোনো মাস আপনি এখান থেকে কিন্তু ফিল্টার করেও করতে পারবেন। আর কোশ্চেন ব্যাংক যেটা বলেছিলেন যে আমাদের বইয়ে 46 তো অনেক পরে হয়েছে, যে কারণে 46টা আমাদের বইয়ে ইনক্লুড নাই। এটার জন্য আমরা সাপ্লিমেন্টারি অবশ্যই দিব। এছাড়াও চাইলে কিন্তু আপনারা এখান থেকে আমাদের ওয়েবসাইটে যে কোশ্চেন ব্যাংক, এখান থেকে কিন্তু আপনারা
চাইলে বিগত বছরের সব কোশ্চেন আপনারা এখান থেকে পরীক্ষা দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, এখানে ডিসপ্লে অ্যান্সার করে নিয়েও দেখতে পারবেন, আবার ডিসপ্লে অ্যান্সার না করে নিয়েও কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? এই অপশনগুলো থাকছে। আর উদ্ভাসন মেশের যে কোনো ব্রাঞ্চ থেকে তো আপনারা বই সংগ্রহ করতে পারবেন। আর আপনাদের আমাদের হেল্পলাইন যে নাম্বারটা আছে, হেল্পলাইন ফোনে ফোন দিয়ে আপনারা যে কোনো সময় যে কোনো সুবিধা, যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। আর আমি হচ্ছে, আমার নাম হচ্ছে মামুন, আমি আপনাদের কোর্স কোঅর্ডিনেটর হিসাবে থাকবো। আমি আমার নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এটাও সংগ্রহ করে রাখতে পারেন। তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের আগামী বৃহস্পতিবার। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা আমাদের যে কিউ অ্যান্ড এ বক্সটা আছে, কিউ অ্যান্ড এ বক্সেও করতে পারেন। সার্বক্ষণিক কিউ অ্যান্ড এ বক্স অনলাইনে গিয়ে আপনি লগ ইন করার পরে দেখবেন কিউ অ্যান্ড এ একটা অপশন আছে, সেখান থেকে কিন্তু আপনি কোশ্চেন করতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।